হ্যালো সবাইকে, কি অবস্থা তোমাদের সবাইকে ওয়েলকাম করছি ব্রেক থ্রু টু এইচএসসি ইংলিশ ফ্রি কোর্সে। তো এই কোর্সটাতে কিন্তু তোমাদের যে বেসিকের যাবতীয় যত ঘাটতি আছে সব ঘাটতি কিন্তু তোমরা পূরণ করে নিতে পারবা। এখানে অলরেডি আমাদের কিন্তু রুটিন দেওয়া আছে এবং রুটিন অনুসারে আজকে কিসের ক্লাস বলো তো? আমাদের ন্যারেশনের ক্লাস আজকে, রাইট? তো এছাড়াও কিন্তু আমাদের ইংলিশ দুইটা সাইকেল আছে, যার মাধ্যমে তুমি ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার কমপ্লিট প্রিপারেশন নিতে পারবা এবং কোর্স দুইটা কিন্তু এসজি শপে পেয়ে যাবা। আমাদের সেকেন্ড পেপারের জন্য আছে গ্যালাক্টিকোস 2.0 কোর্সটা। এইটা কিন্তু তোমার 45টা ক্লাসের মাধ্যমে শেষ হবে। এইচএসসি থেকে অ্যাডমিশন পর্যন্ত তোমার জাস্ট একটা কোর্সেই ইংলিশ কভার হয়ে যাবে। এবং ফার্স্ট পেপারের জন্য আমাদের গ্যালাক্টিকোস 1.0 কোর্সটা আছে, যে কোর্সটা তোমরা কই পাবা বলো তো? এএসজি শপে পেয়ে যাবা। তো আজকে আমরা যেটা পড়বো ন্যারেশন, এইটুকু পড়লে তোমার এইচএসসি অ্যাডমিশন সব কভার হয়ে যাবে। বাট এইচএসসির জন্য একটু বেশি প্যাসেজ ন্যারেশন পড়তে হয়, ওই পার্টটা আমরা পড়ে ফেলবো কোর্সে। ঠিক আছে, তো চলো শুরু করা। স্পিচ বা ন্যারেশন আরেক নামে বলা হয় স্পিচ। এখন স্পিচ মানে কি? স্পিচ মানে উক্তি। এখন যে কোনো ভাষাতে অর্থাৎ সোশিও লিঙ্গুইস্টিক্সে অথবা যে কোনো ল্যাঙ্গুয়েজে তোমার স্পিচ দুই রকমের। এগুলো খুব বেসিক কথা। একটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ কি? আমি নিজের জবানে কোনো একটা কিছু বলতেছি, আমি নিজের কথা নিজেই বলতেছি, নিজের মনোভাব নিজেই প্রকাশ করতেছি, এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। যেরকম সম্পদ সেইড আই হ্যাভ গট এ নিউ গিফট। সম্পদ বলছে আমি একটা নতুন উপহার পাইছি। সম্পদ এখানে উপহারটা পাইছে কে বলতো? উপহারটা পাইছে সম্পদ। বলতেছে কি? সম্পদ। তার মানে নিজের কথা নিজে বলতেছি। যখন এরকম নিজের কথা নিজে বলবো সেটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। তাহলে এখন একটা প্রশ্ন জাগতে পারে, ভাইয়া ইনডাইরেক্ট স্পিচটা কি? ধরো এই যে আমি গিফট পাইছি, এটা তুমি বলতেছো। আমি যে গিফট পাইছি এটা তুমি বলতেছো, তাইলে তুমি ওইটাকে চেঞ্জ করে কি বলবা? সম্পদ সেড দ্যাট। এখানে যে মেকানিজমগুলো আছে আমরা দেখব। হি হ্যাড গট এ নিউ গিফট। তার মানে তোমার বয়ান দিয়ে তুমি বলতেছো সম্পদ নতুন একটা গিফট পাইছে। ঠিক আছে, তাহলে যখন নিজের বয়ানে কোনো একটা কিছু বলবো, নিজের কথা নিজে বলবো, সেটা হচ্ছে আমাদের ডাইরেক্ট স্পিচ। আর যখন নিজের কথাটা নিজে বলবো না, অন্য কেউ বলবে, অন্যের বয়ানে আসবে, সেটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। এগুলো তোমরা পারো, তাও বেসিকটা একটু দিয়ে রাখলাম, কারণ বেসিক থেকেই কোশ্চেন আসে এবং বেসিক থেকেই আটকাবা। এখন এই যে আমাদের ডিরেক্ট স্পিচটা আছে, এইটার অংশ আছে আমাদের, এইটার বিভিন্নভাবে আমরা এই সেন্টেন্সটাকে অ্যানালাইসিস করতে পারি এবং এটাকে প্রধানত আমরা দুইটা অংশে ভাগ করতে পারি। আবারও তোমাদেরকে বলে রাখি, ক্লাসিফিকেশন কোনোদিন ভালো কোনো সায়েন্স না। তারপরেও আমাদের পড়তে হবে ক্লাসিফিকেশন জানার জন্য, বোঝার জন্য। মূলত আমরা দুইটা অংশে ভাগ করতে পারি। হ্যাঁ, কি কি অংশে ভাগ করতে পারি আসো দেখি। এই জিনিসটা মাথায় নাও, এই স্লাইডে যা যা আছে সবকিছু একটু মাথায় নাও। দেখবে এই স্লাইডটা মাথায় থাকলে অনেক তোমার জন্য ইজিয়ার হবে। দেখো পুরা বাক্যটা দেখো। আসলে আমি 10 ঘন্টা পড়ছি আমার অ্যাডমিশন সিজনে, বানায় বলতেছি না। সম্পদ সেড টু মি আই হ্যাভ স্টাডিড 10 আওয়ার্স আ ডে ভেরি অ্যাটেন্টিভলি। তার মানে এই জিনিসটা আমার একটা ডাইরেক্ট স্পিচ, এটা তো বুঝতেছি, কারণ আমার নিজের কথা কি বলছি? আমি নিজে বলছি। ঠিক আছে, আচ্ছা, তাইলে এখানে আমাদের ভাগটা কোথায় আসতেছে? আমরা ক্লজ পড়ে আসছি না? আগের ক্লাসে কিন্তু আমি ফ্রেজ কি, ক্লজ কি, এগুলো পড়াইছি। এখন আগের স্লাইডে কিন্তু বলা আছে যে যে কোনো ডিরেক্ট স্পিচের দুইটা ভাগ আছে। একটা হচ্ছে রিপোর্টিং ক্লজ আর একটা হচ্ছে রিপোর্টেড ক্লজ। রিপোর্টেড ক্লজ। আচ্ছা ভাই, রিপোর্টিং ক্লজটা কি? ধরো এখান থেকে আমার উক্তিটা শুরু হয়েছে, কিন্তু আমি এগুলা বলতেছি না, আমি ঠিক তার আগ পর্যন্ত বলতেছি সম্পদ সেড টু মি। এই অংশটুকুকে আমরা বলবো হচ্ছে রিপোর্টিং ক্লজ। আচ্ছা ভাইয়া, এই অংশটুকুকে যদি আমি রিপোর্টিং ক্লজ বলি, রিপোর্টিং ক্লজে অবশ্যই আমার একটা ভার্ব আছে। ভার্বটা কি ভাইয়া? সেইড। তাহলে রিপোর্টিং ক্লজের ভার্বটারে আমি কি নাম দিতে পারি? রিপোর্টিং ভার্ব। আমি নামটা দিতে পারি হচ্ছে রিপোর্টিং ভার্ব। ওকে, আসো। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে এই অংশটুকু আমাদের রিপোর্টিং ক্লজ এবং তার মধ্যে যে ভার্বটা আছে সেটা রিপোর্টিং ভার্ব। এই দিকে মনোযোগ দাও, কারণ একটু পরে আমি বলবো রিপোর্টিং ক্লজে চেঞ্জ হইলে রিপোর্টেড ক্লজটা কিভাবে চেঞ্জ হয়। ঠিক আছে, আর আমার বাকি যে অংশটুকু আছে, যেখান থেকে আমার বয়ান শুরু হয়েছে, আই হ্যাভ স্টাডিড 10 আওয়ার্স এ ডে ভেরি অ্যাটেন্টিভলি,
এই যে ভাই আমার এতটুকু অংশ হচ্ছে আমার রিপোর্টেড ক্লজ, এতটুকু অংশ রিপোর্টেড ক্লজ। এখন রিপোর্টেড ক্লজের মধ্যেও তো ভার্ব আছে, হ্যাভ স্টাডিড। তাহলে এই হ্যাভ স্টাডিডটারে আমি কি বলতে পারি? আমি বলতে পারি ভার্ব অফ রিপোর্টেড স্পিচ। এই কয়টা কম্পোনেন্ট আমরা ন্যারেশন পড়ার জন্য খুবই ইম্পর্টেন্ট, এগুলো আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? এগুলো আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে ভাই? কেউ উল্টা পাল্টা কমেন্ট করিও না, তুমি মহাকাশ থেকে করতেছো না কি থেকে করতেছো, ইট ডাজন্ট ম্যাটার। কোনটা ম্যাটার করবে? তুমি 2 দিন পরে চান্স পাচ্ছ কিনা, এইটা ম্যাটার করবে, ঠিক আছে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মনে থাকে না, কি করবো? এই তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তো দেখাই নাই না। আচ্ছা দেখাবো। এতটুকু ক্লিয়ার হইলে জাস্ট সি লেখো যে ভাইয়া এতটুকু ক্লিয়ার, ঠিক আছে? এতটুকু ক্লিয়ার হইলে সি লেখো, আমি হচ্ছে সামনে চলে যাই। এখন প্রথমে আমরা ন্যারেশনটা শেখার সময় বইগুলোতে যে ভুলটা থাকে বা আমরা যে কাজটা করি, ঠিক আছে, সেটা হচ্ছে আমরা একদম শুরু থেকে শুরু করি না। যেহেতু আমরা হচ্ছে শুরু থেকে শুরু করি না, নটরডেমও বুঝে যে পোলাপান এই জায়গাটা পড়ে নাই, এই জায়গা থেকে প্রশ্ন দিয়ে হচ্ছে তাদেরকে একটা বাস দিয়ে দিই। তো এই জায়গাটা আমরা প্রথমে দেখব। দেখো আমাদের টেন্সটার চেঞ্জের ভিত্তিতে আমাদের রিপোর্টেড ক্লজটা চেঞ্জ হয়। এখন চেঞ্জ মানে টেন্সটা তোমার কখন চেঞ্জ হবে এইটার একটা তোমার ক্রাইটেরিয়া আছে বা এইটার একটা তোমার মানে জায়গা আছে। ধরো আমাদের একটা কেস, প্রথম কেসটা হচ্ছে রিপোর্টিং ভার্ব যখন তোমার প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে। তার মানে আমার এই অংশের যে ভার্বটা, এই যে এইখানে যে ভার্বটা ছিল আগের এক্সাম্পলে, এইটা যখন প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে, ঠিক আছে? এই যে কৃষ্ণ কে বলছো, হ্যাঁ এটা ঠিক বলছো। তো যখন প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে তখন আমাদের টেন্সের কোনো পরিবর্তন হয় না। এবং এখান থেকেই নটরডেমে কোশ্চেন আসছে, আমরা গণহারে সব কিছু করি বাট এই রুলসটা পড়ি না। খুবই বেসিক একটা রুলস। ধরো মাদার সেইস আই উইল গো আউট, নিয়মটা কি? এই যে এইটা কি ভাই? এইটা আমার কি বলতো? এইটা আমার হচ্ছে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব। আচ্ছা আগের স্লাইড থেকে এটা বুঝলাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। এখন রিপোর্টিং ভার্ব অথবা পুরা রিপোর্টিং ক্লজটা এটা কি প্রেজেন্ট টেন্সে আছে না? এইটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে এই যে এই অংশটা নো চেঞ্জ। এখন বলবা ভাই আসলেই কোনো চেঞ্জ হবে না? না, হবে না। টেন্সগত কোনো চেঞ্জ হবে না। কি চেঞ্জটা হবে? প্রোনাউনগত চেঞ্জ হবে। প্রোনাউনগত চেঞ্জটা আমরা হচ্ছে দেখাবো কিভাবে প্রোনাউনগত চেঞ্জটা হয়। আচ্ছা মাদার সেইস আই উইল গো আউট, এখানে তাহলে আমার যদি টেন্সের কোনো পরিবর্তন না হয়, জাস্ট প্রোনাউনের চেঞ্জটা হবে। তাহলে প্রোনাউনের চেঞ্জটা হবে কিভাবে হয় আসলে এখনই দেখাই দিই। এই জায়গাটা অনেকে বোঝো না, চেঞ্জ হবে। আচ্ছা দেখো মাদার সেইজ দ্যাট শি উইল গো আউট। আচ্ছা এটা মুছে দেই যেহেতু একটার উপরে আরেকটা আসছে। আচ্ছা এইটাকে আমি একটু বাংলা করার চেষ্টা করি, যে মাদার সেইজ আই উইল গো আউট, মা বলছে আমি বাইরে যাব। আচ্ছা ভাই একটু ঠান্ডা মাথায় চিন্তা করো তো, এই আইটা কে? এই আইটা মাদার না? মা বলছে আমি বাড়ি যাব মানে আমি বাইরে যাব, তাহলে এই আইটা কি মাদারকে রেফারেন্স করতেছে না বা মাদারকে বোঝাচ্ছে না? যেহেতু এটা মাদারকে বোঝাচ্ছে তাইলে কি এখানে কি আইটা আর আই থাকবে না? মা বলল যে সে বাইরে যাবে, তাইলে মায়ের সাথে মা যেহেতু এখানে কি বলতো ফেমিনিন, তাই এইটার সাথে ফেমিনিন হিসেবে কি হবে? শি হবে, শি উইল গো আউট। এখানে কি টেন্সের কোনো পরিবর্তন হয়েছে? উইলটা উইলই আছে। কিসের পরিবর্তন হয়েছে? অনলি চেঞ্জ ইন প্রোনাউন, অনলি চেঞ্জ ইন প্রোনাউন। এবং এখান থেকেই কোশ্চেন আসছে 2015 সালে। কি কোশ্চেন আসছে আমরা দেখবো তোমরা কারা কারা পারো। আচ্ছা দেখো এইটার একটু ট্রান্সলেশন করো তো। সম্পদ সেইস আই প্রিফার চিকেন টু বিফ। তোমার ন্যারেশনে সবচেয়ে বড় একটা শিক্ষা কি ভাইয়া জানো? মানে একটা লার্নিং, সবচেয়ে বড় একটা লার্নিং কি তোমার জানো? লার্নিংটা হচ্ছে ভাইয়া তুমি রিপোর্টিং ভার্বটা আগে দেখবা যে রিপোর্টিং ভার্বটা কি আছে।
এইটা যদি প্রেজেন্ট অথবা ফিউচার থাকে এই পাশে কোনো চেঞ্জ হবে না, এই পাশে কোনো চেঞ্জ হবে না। এখন তোমরা অতি আবেগে অ্যাডমিশন টেস্টে করো কি, বইগুলোতে এখানে পাস্ট টেন্স থাকে, এইটারে পাস্টের নিয়মে দাও এবং 00 পাও, ঠিক আছে? হ্যাঁ, এখানে যারা লিখছো সবারটা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখো, তাইলে আমার যদি কোনো পরিবর্তন না হয় ভাই, এই যে সেইজটা সেইজ থাকলো, তাইলে সম্পদ কে প্রিফার করে চিকেন? সম্পদ। তাহলে সম্পদের প্রোনাউনগত চেঞ্জটা কি হয়ে যাচ্ছে? হি। হির সাথে কি প্রিফার্স, এইটা অনুসারে ভার্বটা হচ্ছে প্রিফার্স চিকেন টু বিফ, এবং এই নিয়ম থেকেই নটরডেমে কোশ্চেন আসছে, ঠিক আছে? আচ্ছা আসো, তারপরে আমাদের এক্সাম কোশ্চেন। রায়হান সেস আই এম স্লিপিং। দেখো যা পড়াইছি তাই আসছে কিনা, যা পড়াইছে তাই আসছে কিনা, এতক্ষণ যা পড়াইলাম এটাই কিন্তু আসছে। দেখো এটার উত্তর কি হবে বলো? রায়হান সেস আই এম স্লিপিং, এটারে ইনডাইরেক্ট স্পিচ করতে হবে। এই তো সবাই পারতেছো, বাহ ভালো লাগতেছে আজকে ক্লাস নিয়ে, সবাই পারতেছো। বলো এটা কি হবে? তোমার প্রথম কাজ কি? ন্যারেশনে নটরডেমে কোশ্চেন যদি পাও, তোমার প্রথম কাজ হচ্ছে ভাইয়া এইটা দেখা, এই যে এই জিনিসটা চেক করা, এই জিনিসটা তুমি চেক করবা যে এইখানে কি আছে, এই জিনিসটা চেক করবা। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই জিনিসটা আগে চেক করবা, তারপরে তুমি উত্তর করবা। আচ্ছা, হি ইজ স্লিপিং, এই তো যারা বলছো সবারটা ঠিক আছে, নাম পড়তে পারতেছি না, চোখের খুব খারাপ অবস্থা, শরীরের খুব খারাপ অবস্থা, ঠিক আছে, কিছুই করার নাই। রায়হান সেইজ দ্যাট হি ইজ স্লিপিং, বুঝতেই পারছো প্রোনাউনগত চেঞ্জটা হয়েছে। রায়হান আইটা এখানে কে? রায়হান, তাহলে কি হি হয়ে গেছে, আর এখানে কি সেই অনুসারে ইজ স্লিপিং। তাহলে আমরা পারবো না বলো? আচ্ছা ইজ হবে না ওয়াজ হবে? এই যে তোমার কনসেপ্টটা এখনো হাফিজুর রহমান ক্লিয়ার না। কেন ক্লিয়ার না ভাই? তোমাকে কি বলছি, এখানে যদি তোমার প্রেজেন্ট থাকে এই অংশে কোনো চেঞ্জ হবে না, তাহলে কি এই অংশে প্রেজেন্ট আছে, এইটার জাস্ট প্রোনাউনগত চেঞ্জ এবং সেই অনুসারে ভার্বটা চেঞ্জ করে বসায় দিছি, ঠিক আছে? এই জন্য ওয়াজ হয়নি, ইজি হবে, ঠিক আছে? ওয়াজটা কখন হইতো? এখানে যদি সেট থাকতো তাইলে হইতো। আরেকজন বলছো যে স্যার টেলস হবে কিনা, টেলসটা কখন হবে বা টেলটা কখন হবে ওইটা হচ্ছে দেখাবো। আচ্ছা যাক, এতটুকু পড়াইলে আমি শিওর যে এখান থেকে একটা কোশ্চেন আসবে, যদি আসে। আচ্ছা আচ্ছা, নটরডেমে কোশ্চেন প্যাটার্ন যে কোনো জায়গায় ফলো করে, যেহেতু একটা জায়গার থেকে কোশ্চেন আসছে, সো এইটার আরেকটা আমাদের কেস আছে। সেই কেসটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, যেটা সবসময়ই সত্য। এইরকম ক্ষেত্রে আমাদের রিপোর্টিং ক্লাসে যাই থাকুক, আমাদের ওইটার কোনো চেঞ্জ হবে না। যেরকম সায়েন্টিস্ট সেড ওয়াটার কন্টেন্স অক্সিজেন আর হাইড্রোজেন, এইটা কি ভাই একটা ঐতিহাসিক সত্য না? এটা কি একটা ইউনিভার্সাল ট্রুথ না? আচ্ছা তোমরা প্লিজ কেউ বইলো না H2O পানি এটা একটা রেস্টুরেন্টের নাম, ঠিক আছে? এটা কেউ বলিও না, ঠিক আছে? আচ্ছা তা তো বুঝলাম, আমারে বলো তো D2O এইটা কিসের সংকেত? D2O, H2O যদি পানির সংকেত হয়, আমি তো ভুল লিখলাম। D2O এইটা কিসের সংকেত? দেখি তোমরা কিরকম পারো। আর ততক্ষণে আসো আমি এটা দেখাই। ধরো এখানে আমাদের পাস্ট টেন্স আছে, কিন্তু এটা তো আমার একটা ইউনিভার্সাল ট্রুথ, তাই কি আমার কোনো চেঞ্জ হবে না? আমার কোনো চেঞ্জ হবে না। তাহলে কি সায়েন্টিস্ট সেড দ্যাট ওয়াটার কন্টেন্স কি অক্সিজেন অ্যান্ড হাইড্রোজেন, এই পার্টটুকু আমার নো চেঞ্জ, এই পার্টটুকু আমার নো চেঞ্জ, ঠিক আছে? হ্যাঁ ভারী পানি, ভারী পানি, বাহ বাহ, ভালো পারো তোমরা। আচ্ছা দেখো, তারপরে আরেকটা দেখো, এইটাও কিন্তু একটা সত্যি কথা, যে শি সেড ইফ আই ডোন্ট হ্যাভ এ সাউন্ড স্লিপ আই ক্যানট কনসেন্ট্রেট অন হার স্টাডি, ঠিক আছে? অন হার না, হ্যাঁ এটা হবে মাই, ঠিক আছে? এটা হবে মাই। তাহলে এটা কি আমাদের এইরকমই হয়ে যাচ্ছে, সেম আমাদের আইটা কি সি হয়ে যাচ্ছে, কারণ কি শিকে বোঝাচ্ছে নো চেঞ্জ। আচ্ছা নো চেঞ্জের মধ্যে একটা কথা আছে, ন্যারেশনে প্রত্যেকটা জায়গায় তোমার প্রোনাউনগত পরিবর্তন হবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে, কয়েকটা জায়গা আছে দেখায় দিব যেখানে প্রোনাউনগত পরিবর্তন হবে না। আচ্ছা আচ্ছা, তাইলে এখন টেন্সের যে চেঞ্জ হবে না, এতটুকু কনসেপ্ট তোমাদের কাছে ক্লিয়ার? এতটুকু কনসেপ্ট তোমাদের কাছে ক্লিয়ার? বলো তো।
আচ্ছা নিচেরটা ইউনিভার্সাল কিভাবে? নিচেরটা ইউনিভার্সাল তোমাদের আমি কন্ডিশনালস পড়াইছি না, ওইটা জিরো কন্ডিশনালসের মধ্যে পড়ছে। তুমি যদি সাউন্ড স্লিপ না হয়, তুমি যদি ঠিকমতো ঘুমাইতে না পারো, পরের দিন তো তুমি কিছুতেই কনসেন্ট্রেট করতে পারবা না। অল ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা ক্লিয়ার। তো চলো এখন তাইলে আমাদের টেন্সের চেঞ্জটা কখন হবে? যখন রিপোর্টিং ক্লজে আমাদের পাস্ট টেন্স থাকবে। ঠিক আছে, যখন রিপোর্টিং ক্লজে আমাদের পাস্ট টেন্স থাকবে তখন আমাদের চেঞ্জটা হবে। আচ্ছা বেশি আগায় ফেলছি। হ্যাঁ, তার মানে আমাদের এই যে খেয়াল করো, রিপোর্টিং ক্লজ, রিপোর্টিং ক্লজে যদি পাস্ট টেন্স থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচে টেন্সের পরিবর্তন হবে। এখন সেই টেন্সের পরিবর্তনটা কিভাবে হবে সেটা আমাদের একটা কনসার্নের ব্যাপার। তোমাদেরকে আমি এখন ডিটেলসে দেখাবো কিভাবে কোনটার চেঞ্জ কিভাবে হচ্ছে। এরপর একটা শর্টকাট বলে দিব যে তোমার টেন্সেরটা চিন্তা করতে হবে না, কোনটার পর কোনটা হবে দেখেই বলতে পারবা। ঠিক আছে, আচ্ছা ওকে। এখন দেখো আমাদের ডাইরেক্ট স্পিচে মানে আমাদের যদি ডিরেক্ট ন্যারেশনে আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স থাকে, সিম্পল প্রেজেন্ট টেন্সের আরেকটা নাম কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে তাইলে আমার এটা কনভার্ট হয়ে যাবে কি? পাস্ট সিম্পলে। আমাদের হয়ে যাবে হচ্ছে পাস্ট সিম্পলে। দেখো প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে এইটা হইতে হবে পাস্ট টেন্স, এইটা হইতে হবে পাস্ট টেন্স। দেখো সব জায়গায় কিন্তু পাস্ট, সব জায়গায় পাস্ট, সব জায়গায় পাস্ট। ঠিক আছে, সব জায়গায় পাস্ট। ভাই যেহেতু সব জায়গায় পাস্ট, তাহলে আমার এখন এইখানে যদি প্রেজেন্ট সিম্পল থাকে, এইখানে যদি প্রেজেন্ট সিম্পল থাকে, এইখানে হয়ে যাবে পাস্ট সিম্পল যেরকম, এবং প্রোনাউনগত চেঞ্জটা হবে। ঠিক আছে, শি সেড ইট ইজ কোল্ড, তাহলে শি সেড দ্যাট, দ্যাট তো আসছে, ইট ইজটা কি হয়ে যাচ্ছে? ওয়াজ হয়ে যাচ্ছে। কেন ওয়াজ হয়ে যাচ্ছে? ওইটা ছিল প্রেজেন্ট সিম্পল, এটা হয়ে গেছে পাস্ট সিম্পল গেল। আচ্ছা ঠিক সেইভাবে আমাদের যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে সেটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। যেরকম শি সেড আই এম টিচিং ইংলিশ, ভাই এইটা যে পাস্ট কন্টিনিউয়াস এইটা তো তোমরা বুঝো, ভার্ব প্লাস আইএনজি থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাইলে এইটা যদি আমার পাস্ট কন্টিনিউয়াস হয়, জাস্ট এম টিচিংটা শি ওয়াজ টিচিং গেল। তারপর ধরো প্রেজেন্ট পারফেক্ট, আমাদের হ্যাভ বিন আছে, আমাদের হ্যাভ বিন আছে, প্রেজেন্ট পারফেক্টটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। হ্যাভ যদি আমাদের প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে এইটার পাস্ট ফর্ম কি? হ্যাড, হ্যাড হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট। আচ্ছা ঠিক সেইভাবে আমাদের যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় এইটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেরকম শি সেড আই হ্যাভ বিন টিচিং ইন স্কুল ফর 7 years, এতটুকু টেন্স দেখে তোমার ভাই চিনতেই হবে, টেন্স পড়াইছি যে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এইটারে তুমি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে নিবা? জাস্ট হ্যাভ রে হ্যাড বানিয়ে দিবা, হ্যাভ রে হ্যাড বানিয়ে দিবা, তাইলেই হবে। আচ্ছা তারপরটা আমাদের কি আছে? এইটা তোমরা অনেকে ভুল করো, এইটা অনেকেই তোমরা ভুল করো। দেখো আমার এইটা কিন্তু আছে পাস্ট সিম্পল, পাস্ট সিম্পলের আরেকটা নাম হচ্ছে অর পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডেফিনিট। আচ্ছা এইটা যদি ভাই পাস্ট ইনডিফিনিট টেন্স মানে পাস্ট ইনডিফিনিট টেন্স হয় এইটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের আমার মানে স্ট্রাকচারটার মেন জায়গাটা কি? হ্যাড প্লাস V3। তাহলে দেখছো এখানে হ্যাড প্লাস V3 হয়েছে। এই যে আমার টেন্সের পরিবর্তন হয়েছে, এটা 7 থেকে পড়ে আসছো, জাস্ট মনে করাই দিচ্ছি, একটু পরে বলবো ভাই এত কিছু বলার দরকার ছিল না, শর্টকাটটা অনেক ভালো। এখান থেকেই আমরা একটা শর্টকাট ডিরাইভ করতে পারি। আচ্ছা তার আগে দেখি আরেকটা আমাদের মেজর চেঞ্জ, সেটা হচ্ছে ধরো আমাদের পাস্ট কন্টিনিউয়াস আছে, পাস্ট কন্টিনিউয়াস হইলে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেরকম ধরো এখানে ওয়াজ আছে, ওয়াজটা হয়ে যাচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, এটা হয়ে যাচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু ভাই দুইটা জায়গা আছে, দুইটা ক্রাইটেরিয়া আছে যেখানে তোমার টেন্সের কোনো পরিবর্তন হয় না, যেখানে তোমার টেন্সের কোনো পরিবর্তন হয় না। যেরকম যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে সেটা পাস্ট পারফেক্ট টেন্সই হবে। এখন পাস্ট পারফেক্ট টেন্স আমরা চিনব কিভাবে? চিনব হচ্ছে হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3 দিয়ে আমরা চিনব। আচ্ছা এইভাবে যদি চিনি তাইলে হ্যাড প্লাস V3 আসে না, মাঝখানে একটা অ্যাডভার্ব আছে, ওইটা আসতেই পারে। তাহলে এখানেও আমি হ্যাড প্লাস V3 রাখলাম, আমার কোনো চেঞ্জ হইল না।
আবার ধরো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে, হ্যাড বিন প্লাস V3, আমার আছে হচ্ছে হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে। এইটা তাহলে আমার এখানে কি থাকতেছে, আমার থাকতেছে হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হয়। এখন একটা শর্টকাট দেখাবো, আরো তোমাদের দ্রুত করতে পারবা, ঠিক আছে, ঠিক আছে, এইটা হচ্ছে করতে পারবা। আচ্ছা, এতটুকু ক্লিয়ার হইলে জাস্ট সি লেখো যে এতটুকু ক্লিয়ার। ভাই এখানে কোনো গল্প করার দরকার নেই, যখন তোমাদের রেসপন্স করতে বলি তখনই করো, ঠিক আছে। আচ্ছা ক্লিয়ার, ঠিক আছে। ধরো গল্প করলে তোমারও টাইম ওয়েস্ট, তোমারই বেশি ওয়েস্ট, আমার তো ওয়েস্ট না, ঠিক আছে, তোমারই টাইম ওয়েস্ট, তো এই কাজটা করিও না। তো এখন আমরা কিছু শর্টকাট দেখি। তো আমাদের মেইনলি চেঞ্জটা কিসের হয়? দুইটা জিনিসের চেঞ্জ হয় না, একটা হয় প্রোনাউনের চেঞ্জ হয়, আর একটা হয় টেন্সের চেঞ্জ হয়। প্রোনাউনের হয়, টেন্সের হয়। এখন প্রোনাউনেরটা তো ভাই আমার বাংলা অর্থ পড়ে বা আমার বুঝে তারপরে চেঞ্জটা করতে হবে, কিন্তু আমার ভার্বের চেঞ্জটা ভাবতে হয় না। আচ্ছা কি জানি ছিল প্রেজেন্ট সিম্পল, ওটারে পাস্ট সিম্পল নিব, আচ্ছা পাস্ট ইনডিফিনিট ছিল পাস্ট পারফেক্ট নিব, তোমার টাইম ওয়েস্ট হয়, অনেক টাইম ওয়েস্ট হয়। এই জন্য জাস্ট এই জিনিসটা মনে রাখবা, এই জিনিসটা মনে রাখলে তোমার লাইফটা অনেকটা ইজি হয়ে যাবে ন্যারেশনের ক্ষেত্রে, ঠিক আছে। ধরো এখানে আমার হচ্ছে ডিরেক্ট, আর এই যে এইখানে হচ্ছে আমার ইনডিরেক্ট, ইনডিরেক্ট। আচ্ছা ধরো এখানে আমার আছে হচ্ছে এম ইজ আর, এম ইজ আর, এখানে আছে আমার এম ইজ আর। এইটা ইনডিরেক্টে হয়ে যাবে তোমার ওয়াজ অথবা ওয়ার, ওয়াজ অথবা ওয়ার। ভাই সেফ নর্মাল জিনিস, তোমার প্রেজেন্ট টেন্সটা পাস্ট হয়ে যাচ্ছে, নর্মাল জিনিস, বাট এই জিনিসগুলো মাথায় রাখবা, দেখবা লাইফ অনেক ইজি হয়ে গেছে। আমি কিন্তু এখন চিন্তা করি না, আমার যদিও লাগে না এগুলা, বাট আমি কিন্তু কোনো সময় চিন্তা করি না আচ্ছা কোন টেন্স ছিল, আমার দরকার নেই, আমি জাস্ট এই জিনিসটা অ্যাপ্লাই করি, তাইলেই কিন্তু আমার হয়ে যায়। তারপর ধরো আমার এখানে হ্যাভ আছে অথবা হ্যাজ আছে, আমার হ্যাভ আছে অথবা হ্যাজ আছে, এইটা হয়ে যাবে আমার হ্যাড। হ্যাভ আছে অথবা হ্যাড আছে, সেটা হয়ে যাবে হ্যাড। কিন্তু মজার একটা ব্যাপার আছে এখানে, ধরো আমার হ্যাডই আছে, আমার এখানে হ্যাডই আছে, তাহলে কিন্তু ভাই হ্যাডটা কি হবে? একটা কথার ন্যারেশনে সবসময় মাথায় রাখবা, হ্যাভ হ্যাজ কনভার্ট হয়ে তোমার হেডে চলে যাইতে পারে, হ্যাভ হ্যাজ কনভার্ট হয়ে হেডে চলে যাইতে পারে, কিন্তু হ্যাডটা কি থাকবে? হ্যাডটা হ্যাডই থাকবে, হ্যাডটা হ্যাডই থাকবে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, ধরো আমার এখানে ওয়াজ আছে, আমার এখানে ওয়াজ আছে, ওয়াজটা আমার হয়ে যাবে হচ্ছে হ্যাড বিন। ওয়াজটা কি হয়ে যাবে? ওয়াজটা হয়ে যাবে হ্যাড বিন, হ্যাড বিন। এটা শর্টকাট আসলেও না, তোমরা যারা বুঝছো, আগেরটা বুঝছো, তারা কিন্তু ঠিকই বুঝছো। আরেকটা কথা মাথায় রাখতে বলছিলাম যে হ্যাভেস থাকলে সেটা হ্যাড হয়ে যাবে। ভাই তাইলে ধরো আমার এখানে আছে হ্যাভ বিন, হ্যাভ বিন। ভাই তোমাদের একটা কথা বলছি না, হ্যাভেস থাকলে সেটা কি হবে? হ্যাডে কনভার্ট হয়ে যাবে। তাহলে এটা হবে আমার হচ্ছে হ্যাড বিন, এটা হবে আমার হ্যাড বিন, হ্যাড বিন। তো এটা একটু মাথায় রাখো, ঠিক আছে, এটা একটু মাথায় রাখিও। মাথায় রাখলে দেখবা প্রেশার কম হবে, প্লাস পারবা। ন্যারেশন এতক্ষণ যতটুকু করাইছি এইটুকু দিয়ে তোমার অ্যাডমিশন পার হয়ে যাবে। তুমি যদি এনাফ স্মার্ট, মানে স্মার্ট এনাফ হও, এতটুকু দিয়ে তোমার ক্লাস চলে যাবে বা তুমি পরীক্ষায় উতরে যাবে। বাট এখন যেটা করাবো, ইন্টারের পড়াশোনাও তো একটু আগায় রাখতে হবে, তাই না? ইন্টারে উঠলে তোমরা ভাইয়াকে ফিল করতে পারবা যে ভাইয়া যে কলেজ অ্যাডমিশনে পড়াইছিল কতটা আপডেট পড়াইছিলাম বা কি করতে পারছিলাম, ঠিক আছে। আমার স্টুডেন্টগুলো ফিল করে সবচেয়ে বেশি যখন হচ্ছে ওই জায়গাটায় যায় তখন, ঠিক আছে, এটা সবার ক্ষেত্রেই হয়। আচ্ছা ঠিক আছে ভাই, মাস্ট থাকলে কি হয় দেখাবো, এটা শুধু টেন্সের জন্য, ঠিক আছে, এটা শুধু হচ্ছে টেন্সের জন্য। মাস্ট থাকলে কি হয়, কখন হ্যাড বেটার হয়, কি হয়, সব দেখাবো। জাস্ট কুল ডাউন, সব দেখাবো, তোমার যা লাগবে সবই দেখাবো। এখন আমাদের কিন্তু মডাল অক্সিলারি ভার্ব হবে, ঠিক আছে। আমাদের মডাল অক্সিলারি ভার্ব কিভাবে চেঞ্জ হয় আসো আমরা দেখি। ধরো আমাদের উইল আছে, আমাদের উইলটা কনভার্ট হবে উডে, আমাদের উইলটা কনভার্ট হবে উডে। ধরো শি সেড আই উইল টিচ ইংলিশ, উইলটা এখানে কনভার্ট হয়ে যাচ্ছে হচ্ছে উড, উড টিচ ইংলিশ।
ঠিক আছে, ক্যানটা হয়ে যাবে কুড। যেরকম হি সেড আই ক্যান টিচ ইংলিশ, এই যে ক্যানটা হয়ে যাচ্ছে আমাদের কুড, ক্যানটা হয়ে যাচ্ছে কুড। তারপর হচ্ছে শ্যালটা হয়ে যাচ্ছে আমাদের উড, এটা একটু মাথায় রাখিও, শ্যালটা হয়ে যাচ্ছে উড, শ্যালটা হয়ে যাচ্ছে উড। যেমন হোয়াট শ্যাল উই লার্ন ইন দিস লেসন, শ্যালটা হয়ে যাচ্ছে উড, মেটা হয়ে যাচ্ছে মাইট, মের আরও ব্যবহার আছে দেখাবো। ঠিক আছে, এটা জাস্ট মডাল অক্সিলারি ভার্বের ব্যবহারগুলো দেখাইলাম। ঠিক আছে, হ্যাঁ রবিউল ইসলাম যেটা লেখছো ঠিক লেখছো। ঠিক আছে ভাই, হেড কখনোই দেখাবো, ওই জাস্ট দুই একটা কোশ্চেন না করে পুরো কনসেপ্টের দিকে তোমরা নজর দাও, জাস্ট মাথায় প্রেশার বাড়ানো যে আচ্ছা এটা থাকলে হেড হবে, দরকার নাই। তোমার কনসেপ্টে যেখানে হেড আসবে তুমি অটোমেটিকলি পারবা, কনসেপ্টে যেখানে হেড আসবে তুমি অটোমেটিকলি পারবা। আচ্ছা, এখন কিছু এক্সেপশন আছে। ধরো মডালের পাস্ট ফর্ম যেগুলো আছে, ধরো উইল থাকলে উড হয়, ক্যান থাকলে কুড হয়, মে থাকলে মাইট হয়, কিন্তু যদি পাস্ট ফর্মগুলাই থাকে, উড কুড মাইট যদি থাকে, সেগুলোর কোনো পরিবর্তন হবে না। যেরকম হি সেড আই কুড ডু দ্য ওয়ার্ক, ভাই এখানে কুড আছে, যেহেতু কুড আছে এটার কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, তাহলে এটা কি হবে, জাস্ট প্রোনাউনগত পরিবর্তন, যেখানে আমি বলবো কোনো চেঞ্জ হবে না সেখানেও ধরে নিবা প্রোনাউনগত পরিবর্তন হবে। তাহলে কি আইটা কিসে কনভার্ট হচ্ছে, হি, কারণ কি সে বলছে সে কাজটা করতে পারে। তারপর শি সেড আই মাইট সি হিম, তাহলে এটা কি সে বলছে, মেয়েটা বলছে, তাহলে এটা কি প্রোনাউনের চেঞ্জটা কি হয়ে যাবে, শি হয়ে যাবে, আর মাইটটা কি থাকবে, মাইটটা মাইটই থাকবে। দেখো মাইট সি হিম, জাস্ট তোমাদের চেঞ্জগুলো দেখাচ্ছি। ঠিক আছে, আচ্ছা চলো সামনে আগে। আরেকটা জিনিস, এই যে অপরিবর্তিত যেগুলা থাকে এগুলো একটু ভালোভাবে দেখতে হবে, এগুলা দেখবা নটর ডেমে আসার পসিবিলিটি আছে, বা হলিক্রসে বা সেন্ট জোসেফে আসার পসিবিলিটি আছে। ডিরেক্ট স্পিচে স্টেটমেন্টের মধ্যে উড অথবা ইউজ টু যদি থাকে, ডিরেক্ট স্পিচে যদি উড অথবা ইউজ টু থাকে, ইনডাইরেক্ট স্পিচে তা অপরিবর্তিত হয়ে যায়, ইনডাইরেক্ট স্পিচে তা অপরিবর্তিত থাকে। যেরকম হি সেড আই উড ভিজিট হার রেগুলারলি, ভাই এখানে উড আছে না, উডটা কি এখানে নো চেঞ্জ হবে, উডটা হবে হচ্ছে নো চেঞ্জ, উডটা হবে হচ্ছে নো চেঞ্জ, দেখো নো চেঞ্জ। তারপর দেখো দে সেড উই ইউজ টু প্লে ইন দ্য সেম টিম, ইউজ টু আছে, তাহলে এটা কি হবে আমাদের নো চেঞ্জ। তোমাদের ইউজ টু দিয়ে কিন্তু সুন্দর দুইটা রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম শিখাইছিলাম, তাই না? ইউজ টু দিয়ে কিন্তু খুব সুন্দর দুইটা নিয়ম শিখাইছিলাম, তোমাদের মাথায় থাকার কথা, যে ইউজ টু পরে কখন হচ্ছে ভার্ব ওয়ান হয়, কখন ভার্ব প্লাস আইএনজি হয়। ভাই সেন্ট জোসেফে প্যারাগ্রাফ আসছে পড়াইছি, প্যারাগ্রাফে যে অ্যানাটমি পড়াইছি ইন্টার তুমি কাভার করতে পারবা, এইটুকু বিশ্বাস আছে। আচ্ছা দেখো ইউজ টুটা কি থাকতেছে, ইউজ টুই থাকতেছে। ঠিক আছে, আচ্ছা এখন ন্যারেশনটা আসলেও কি, ন্যারেশনটা কি আমরা খালি রুলসের মাধ্যমে বোঝার চেষ্টা করি যে আচ্ছা এটা থাকলে এটা হবে, এটা থাকলে এটা হবে, বাট সোশিও লিঙ্গুইস্টিক্স বলো বা একদম এক্স্যাক্ট লিঙ্গুইস্টিক্স যেটা বলো, সেটা কিন্তু একটা হচ্ছে রিসার্চের বিষয়, কগনিটিভ মাইন্ড দিয়ে এটাকে বুঝতে হয়। এখন ভাষা কিন্তু বোঝার বিষয়, ফিল করার বিষয়। এখন যদি আমি বলি উড ইউ প্লিজ, উড দেখে কি এটা আনচেঞ্জই থাকবে না, আমার এমনভাবে পরিবর্তনটা করতে হবে যাতে একটা সাদৃশ্য থাকে বা একটা মানে বক্তব্যগুলোর মধ্যে মিল থাকে। ধরো রিকোয়েস্ট বোঝাইতে যদি উড ব্যবহৃত হইতে পারে, ঠিক আছে, সেই ক্ষেত্রে উডটারে আমি চেঞ্জ করে রিকোয়েস্ট দিতে পারি। যেরকম উড ইউ প্লিজ, এটা থাকলে আমরা রিকোয়েস্ট ইউজ করতে পারি। আচ্ছা হি সেড টু মি উড ইউ প্লিজ লেন্ড মি ইয়োর পেন, আচ্ছা উড ইউ প্লিজ, আচ্ছা এটা দিয়ে আমার কি বোঝাচ্ছে বলো তো, আলটিমেটলি এটা দিয়ে আমার কি বোঝাচ্ছে, আলটিমেটলি তো এটা দিয়ে আমার বোঝাচ্ছে আচ্ছা আমার রিকোয়েস্ট করতেছে, আমার কলমটা ধার দেওয়ার জন্য রিকোয়েস্ট করতেছে। ঠিক আছে, আচ্ছা তোমরা ইন দ্য মিন টাইম আমাকে বলো ল্যান্ড ভার্সেস বড়ো দুইটার মধ্যে পার্থক্য কি, ল্যান্ড ভার্সেস বড়ো এই দুইটার মধ্যে পার্থক্য কি। উড ইউ প্লিজ দিয়ে কিন্তু আমার রিকোয়েস্ট বোঝাচ্ছে, যেহেতু আমার রিকোয়েস্ট বোঝাচ্ছে, এই যে আমার রিকোয়েস্ট যেহেতু বোঝাচ্ছে, সেহেতু আমার এখানে ভার্বটা কি আনবো, রিকোয়েস্ট রিলেটেড আনবো। দেখো আমি ভার্বটা কি আনছি, হি রিকোয়েস্টেড মি টু লেন্ড হিম মাই পেন, জাস্ট প্রোনাউনের পরিবর্তনটা করছি। ঠিক আছে,
আমি হচ্ছে করছি। তারপর দেখো হি সেড টু হিজ বস আই উড বি গ্রেটফুল ইফ ইউ গ্র্যান্ট মি সাম ডেজ লিভ। আচ্ছা ভাই, এই সেন্টেন্সটা পড়ে তোমার কি মনে হচ্ছে? এই সেন্টেন্সটা পড়ে তোমার কি মনে হচ্ছে? একটা রিকোয়েস্ট করা বোঝাচ্ছে না? এটা দ্বারা তোমার কি করা বোঝাচ্ছে? তোমার রিকোয়েস্ট করা বোঝাচ্ছে না? রিকোয়েস্ট করা বোঝাচ্ছে, বোঝাচ্ছে। তাহলে ভাই যেহেতু রিকোয়েস্ট করা বোঝাচ্ছে, সেহেতু এটাকে আমি রিকোয়েস্ট দিয়ে এটারে রিপ্লেস করতে পারি। তাহলে আস্কড অথবা রিকোয়েস্ট হিজ বস টু গ্র্যান্ট হিম সাম ডেজ লিভ। কিছু দিনের ছুটি, কিছু দিনের ছুটি, ডেইস। দেখছো, এইটা কিন্তু তোমাদের পড়াইছিলাম আমি পাঞ্চুয়েশনে। এই যে গার্লস, এটা মানে একটা গার্ল একটা মেয়ে, আর এই যে গার্লস স্কুল, এসটা যখন এখানে থাকবে তখন হচ্ছে মেয়েদের বোঝাবে, ঠিক আছে? তখন মেয়েদের বোঝাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখন এই যে উড রেদার আর হ্যাড বেটারের কথাটা তোমরা যারা বললা, আসো সেটা দেখি। উড রেদার হ্যাড বেটার, এটা আমাদের ইনডাইরেক্ট স্পিচে অপরিবর্তিত থাকে, আমাদের অপরিবর্তিত থাকে। যেরকম হি সেড আই উড রেদার ডাই দেন বেক, আমি মরে যাব তবু ভিক্ষা করব না। রাইট ফর্ম অফ ভার্বে পড়ে আসছে, উড রেদারের পর কি ভার্বের কি ভার্ব ওয়ান হয়, মানে ভার্বের যে ফর্মটা প্রেজেন্ট ফর্ম সেটাই হয়। তাহলে এখানে উড রেদারটা আমার চেঞ্জ হবে না। কিসের চেঞ্জ হবে? শুধু প্রোনাউনের পরিবর্তন হবে, শুধু প্রোনাউনের পরিবর্তন হবে, শুধু প্রোনাউনের পরিবর্তন হবে, ঠিক আছে? যেরকম হি সেড দ্যাট হি উড রেদার, সে তো বলছিল সে, তাহলে আইটা কনভার্ট হচ্ছে হি, তারপরে হচ্ছে যে উড রেদার যেটা আছে, উড রেদারটা উড রেদারই থাকতেছে, পরের অংশটুকু সেম থাকতেছে, পরের অংশটুকু সেম থাকতেছে। ল্যান্ড না, ল্যান্ড না রে ভাই, লেন্ড, লেন্ড, লেন্ড। আমি কি বলবো ভাই, অনলাইনে পড়াইতে দেয় আমার সবচেয়ে বড় লস যেটা হয়েছে, তোমাদের এত ভুল বানান দেখতে দেখতে আমি নিজে এখন লিখতে গেলে আমার মনে হয় 2-1টা বানান ভুল হয়, ঠিক আছে? মানে সারা দিন ভুল বানান। এই যে বেঁচেই যাই ভাই, শীট দিবেন না। শীট বানান কি এইটা? এইটা কি শীট বানান? তোমাদের কি এই শীট দেওয়ানোর জন্য আমরা পড়াশোনা করাইতেছি? বলতে হবে এই শীট, ঠিক আছে? এই শীট, এই বানান তোমরা ভুল করো। এই যে ল্যান্ড আর ল্যান্ডের মধ্যে ভুল করতেছো, এগুলা কইরো না। এই শীট মানে কি? এই শীট কি কেউ কাউরে দেয়? এই শীট কি কেউ কাউরে দেয়? কি মানে কি যে অ্যাবসার্ড কথাবার্তা তোমরা বলো, জাস্ট অবাক হয়ে যায়, ঠিক আছে? এই শীট কি দেওয়ার জিনিস? এই শীট কি আমি তোমারে দিব? এই শীটের অর্থ কি আর এই শীটের অর্থ কি? হতাশ ভাই, হতাশ। আচ্ছা দেখো, সেম ঘটনা, এখানে উড রেদার থাকলে আমার কোনো চেঞ্জ হচ্ছে না, আমার উড রেদারটা উড রেদারই থাকতেছে। এই যে উড রেদার সেম থাকতেছে, সেম থাকতেছে, ঠিক আছে? আচ্ছা, এখন হ্যাড বেটারের কিছু আনইউজুয়াল কেস আছে, যে জায়গায় দেখবে একটু ব্যতিক্রম কেস, একটু আনইউজুয়াল কেস, ওই জায়গাগুলো পড়বা নটর ডেমের জন্য, ঠিক আছে? ঠিক আছে, ওই জায়গাগুলো পড়বা। যেরকম হ্যাড বেটার ব্যবহার করে তুমি কাউকে উপদেশ দিতে পারো, তুমি কাউকে উপদেশ দিতে পারো, কাউকে অ্যাডভাইস দিতে পারো, বা কারো কোনো কিছু করা উচিত এই জিনিসটা তুমি বলতে পারো। তার মানে মেইনলি হ্যাড বেটার দিয়ে তুমি যখন উপদেশ দেওয়া বুঝাবা, তখন তুমি হ্যাড বেটারটা চেঞ্জ করে অ্যাডভাইসড লিখতে পারো। মনোযোগ দিয়ে পড়ো, দেখবা ইন্টারের পড়াও তোমাদের হয়ে যাচ্ছে অলরেডি। আমি পুরো কোর্সে যতটুকু পড়াইছি ইন্টারের প্রায় 50% কভার হয়ে গেছে, 50-60% সেকেন্ড পেপার কভার হয়ে গেছে, যদি ধরে রেখে পড়তে পারো, ঠিক আছে? আচ্ছা দেখো, ডক্টর সেড আই হ্যাড বেটার ইট লেস, ঠিক আছে? খানাসে লেখা থাকে ডোন্ট ইট লেস না, তো এখান থেকে হ্যাড বেটার ইট লেস, এখানে হ্যাড বেটারটা দিয়ে আমার কি বোঝাচ্ছে বলো তো? হ্যাড বেটারটা দিয়ে আমার অ্যাডভাইস বোঝাচ্ছে, হ্যাড বেটারটা দিয়ে আমার অ্যাডভাইস বোঝাচ্ছে। যেহেতু অ্যাডভাইস বোঝাচ্ছে, তাই আমি রিপোর্টিং ভার্বে অ্যাডভাইসটা নিয়ে আসি, অ্যাডভাইস নিয়ে আসছি, টু ইট লেস। এই যে আমার হয়েছে অবস্থা, বুঝছো? আমার ডাক্তার খাইতে প্রচুর না করে, কিন্তু আমি খাইতে খাইতে আমার ভুঁড়ি বের হয়ে গেছে, এই হচ্ছে অবস্থা। আচ্ছা দেখো, এখানেও কিন্তু আমার একটা উপদেশ দিতেছে। মাদার সেড টু মি
ইউ হ্যাড বেটার ইউজ ইউর টাইম প্রপারলি। ভাই হ্যাড বেটার ইউজ করছি, হ্যাড বেটার দিয়ে আমি এখানে কি দিতেছি? আমার মা আমারে কি দিতেছে? আমার মা আমাকে উপদেশ দিতেছে। তাহলে কি হ্যাড বেটারটা আমার অ্যাডভাইসে পরিণত হবে। এই যে অ্যাডভাইসড মি টু ইউজ মাই টাইম প্রপারলি। অনেকক্ষণ ধরে তোমাদের কোনো মতামত নেওয়া হয় না। আচ্ছা আরেকটু পরে মতামত নেই, আরেকটা কেস পড়ায় নি। আচ্ছা মাইট, মাইট আসলেও কি বোঝায়? মাইট কিন্তু বোঝায় কোনো কিছুর প্রবাবিলিটি। তোমরা সম্ভাবনার অঙ্ক করে আসছো না হায়ার ম্যাথে? তোমরা সম্ভাবনার অঙ্ক করে আসছো না? প্রবাবিলিটি, ওই প্রবাবিলিটি বোঝায়, ওই সম্ভাবনাকে বোঝায় যে মাইট দিয়ে। এখন যদি সম্ভাবনাকে বোঝায় বা প্রবাবিলিটিকে বোঝায় তখন আমাদের মাইটটা আনচেঞ্জড থাকবে। যেরকম হি সেড আই মাইট ডু দ্য ওয়ার্ক সুন। তার মানে আমার এখানে কি বোঝাচ্ছে? একটা প্রবাবিলিটি বোঝাচ্ছে বা একটা পসিবিলিটি বোঝাচ্ছে। আমার একটা প্রবাবিলিটি বোঝাচ্ছে। যেহেতু একটা প্রবাবিলিটি বোঝাচ্ছে ভাই, তাইলে কি এখানে হিটা কিসে পরিণত হয়ে যাচ্ছে? এই যে দেখছো হিটা হিতে পরিণত হয়ে যাচ্ছে। হি সেড দ্যাট হি মাইট ডু দ্য ওয়ার্ক সুন। তার মানে মাইটটা আনচেঞ্জ থাকতেছে। দেখো হি সেড আই মাইট ডু দ্য অ্যাসাইনমেন্ট দিস উইক। তার মানে আমি করতে পারি, আমার একটা প্রবাবিলিটি আছে, আমার একটা প্রবাবিলিটি আছে, আমার একটা প্রবাবিলিটি আছে বা আমার একটা পসিবিলিটি আছে। মনের কথা ঠিক মতো বুঝতে হবে, বুঝছো? মনের কথা ঠিক মতো না বুঝলে জীবনে যেরকম কিছু করতে পারবা না, এরকম ন্যারেশনও করতে পারবা না। ঠিক আছে, এরকম পসিবিলিটি বানানটা খেয়াল রাখিও। আমার মাথা আজকে প্রচণ্ড ব্যথা, বুঝছো? আমি বানান হইতে পারে আমার ভুল যাইতে পারে। মনের কথা না বুঝলে লাইফেও আগাইতে পারবা না, ঠিক আছে, ন্যারেশনও পারবা না। তো এখানে আই মাইট ডু দ্য অ্যাসাইনমেন্ট দিস উইক, তো এটা কি আমার একটা প্রবাবিলিটি বোঝাচ্ছে, একটা সম্ভাবনা বোঝাচ্ছে। তাইলে এখানে আমাদের কি হবে? মাইটটা মাইটই থাকতেছে, ডু দ্য অ্যাসাইনমেন্ট। দিসটা আমার কি হয়ে যাচ্ছে এখানে? দ্যাট। কিভাবে হয় আমরা দেখব। তো এই হচ্ছে আমাদের মাইটের ব্যবহার, ঠিক আছে? এখন এইটা যদি আমাদের মাইটের ব্যবহার হয়, মাইটের আরও একটা ব্যবহার আছে। ওই যে মনের কথা বুঝতে হবে যে আসলে আমার কি বোঝাইছে। পুরা ন্যারেশনই হচ্ছে তোমার মনের কথা বোঝানো, যে তোমার কি বোঝাচ্ছে, তুমি মনের কথা ঠিকভাবে ধরতে পারতেছো কিনা, এইটাই হচ্ছে ন্যারেশন। এখন মাইট ব্যবহার করে কাউকে রিকোয়েস্ট করা হয়, পোলাইট ফর্ম অফ রিকোয়েস্ট করা হয় মাইট ব্যবহার করে। তাহলে সেইটা আমরা রিকোয়েস্ট দিয়ে রিপ্লেস করব। আমরা মানে হচ্ছে রিকোয়েস্ট দিয়ে রিপ্লেস করব। যেরকম হি সেড টু মি ইউ মাইট পোস্ট দিস লেটার ফর মি। তার মানে এইটা দিয়ে আমি মনে মনে বুঝতেছি আমার রিকোয়েস্ট বোঝাচ্ছে, আমার রিকোয়েস্ট বোঝাচ্ছে। তাইলে এখানে মাইটটা কি? রিকোয়েস্টেডে আমি নিয়ে আসলাম, রিকোয়েস্টটা নিয়ে আসলাম। তারপর দেখো হি সেড টু মি ইউ মাইট হেল্প ডিউরিং মাই ক্রাইসিস। এই যে সে তোমাকে বলল, তোমার বান্ধবী তোমারে বলল তার ক্রাইসিসে তুমি যাতে তাকে হেল্প করো। তার মানে কি? তোমাকে অনুরোধ করতেছে, তোমাকে কি করতেছে? তোমাকে রিকোয়েস্ট করতেছে। যেহেতু তোমাকে রিকোয়েস্ট করতেছে, তাহলে কি এখানে মাইটটাকে আমি কিসে পরিণত করতেছি? রিকোয়েস্টেডে পরিণত করতেছি। রিকোয়েস্টেড মি টু হেল্প ডিউরিং হার ক্রাইসিস। একটা জিনিস মাথায় রাখবা, ক্রাইসিস হচ্ছে সিঙ্গুলার ফর্ম, এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম। এখন তোমার পরীক্ষায় আসতে পারে যে ভাইয়া এটার প্লুরাল ফর্ম কি? এটার প্লুরাল ফর্মটা হচ্ছে ক্রাইসেসেস। এই যে SES আসতে পারে, মেডিকেল না কোন জায়গায় জানি একবার আসছিল, ঠিক আছে? তাই এনডিসিতে যা পড়াইতেছি দেখবে এগুলার মধ্যে থেকেই দিবে, যা পড়াইতেছি প্লাস লাস্ট ক্লাসে যে গাইডলাইনটা দিব ওগুলা থেকেই দিবে, এর বাইরে আসবে না। যে স্যাররা প্রশ্ন করে বা যা করে আমরা জানি, আমরা উপরে আসছি, সো স্যারদের মেন্টালিটি একটু হলেও আমরা বুঝি। একজন বলছো ভাই মন বোঝার টিপস দেন, দিব তোমাকে, আরো অনেক কিছু দিব। তোমাদের তো মন বোঝানোর টিপস দেওয়ার জন্যই তো আমি আসছি, তাই না? এই যে ন্যারেশন পড়তেছি, এটাই বাস্তব জীবনে অ্যাপ্লাই করো, দেখবা মন বুঝতে পারতেছো। আচ্ছা বলো, এই পর্যন্ত টাইপ 6 পর্যন্ত সবার একদম ক্রিস্টাল ক্লিয়ার কিনা? একদম ক্লিয়ার কিনা আমাকে জানাও যে ভাইয়া এই পর্যন্ত ক্লিয়ার। এই পর্যন্ত ক্লিয়ার হইলে আমি মাস্টে যাব, টাইপ 7-এ যাব। এগুলা দেখবা ইন্টারে অনেক কাজে লাগতেছে, ঠিক আছে? ইন্টারে অনেক কাজে লাগতেছে। আচ্ছা কৃষ্ণগোপাল বর্মন বলছো ক্লিয়ার, তুমি অনেক অ্যাটেন্টিভ, তোমাকে সব ক্লাসেই দেখি, ভালো লাগে অ্যাটেন্টিভ থাকা ভালো। তোমরা এই যে অনলাইনে তোমাদের অনেকের নামই মুখস্থ হয়ে গেছে,
দেখতে দেখতে যে সবসময় দেখি। আচ্ছা ক্লিয়ার, ওকে ঠিক আছে, ক্রিস্টাল ক্লিয়ার, গ্রাফে লিখতে পারবা ক্রিস্টাল ক্লিয়ার। আচ্ছা এখন এই জায়গায়ও তোমার মনের কথাই বুঝতে হবে যে মাস্টটাও নানা অর্থেই ব্যবহৃত হয়। এখন অর্থ বিবেচনায় এটা আনচেঞ্জডও হইতে পারে, আবার চেঞ্জও হয়ে যাইতে পারে। কীরকম ভাই আসো আমরা দেখি। যখন মাস্ট দিয়ে কোনো কিছুর অ্যাজামশন বোঝায়, অ্যাজামশন মানে কি ভাই? অনুমান। অ্যাজামশন মানে কি? অ্যাজামশন মানে হচ্ছে কোনো কিছু অনুমান করা। এখন মাস্ট দিয়ে যখন কোনো কিছু অনুমান করা বোঝায়, ঠিক আছে, তখন মাস্টের কোনো পরিবর্তন হয় না। মাস্ট দিয়ে যখন কোনো কিছু অ্যাজামশন বা পরিবর্তন করা বোঝায়, তখন মাস্টের কোনো পরিবর্তন হয় না। যেরকম মাদার সেড টু মি ইউ মাস্ট বি টায়ার্ড নাও। আচ্ছা দেখো, মাদার সেড টু মি ইউ মাস্ট বি টায়ার্ড নাও, তুমি মনে এখন খুব ক্লান্ত, ঠিক আছে, এটা কিন্তু সে অনুমান করতেছে, সে এটা অনুমান করতেছে। তাহলে এটা যেহেতু সে অনুমান করতেছে, যেহেতু সে এটা অনুমান করতেছে, সেহেতু মাস্টটা আমার কি হয়ে যাবে? মাস্টই থাকবে। তাহলে কি আই মাস্ট বি টায়ার্ড দেন। নাওটা কিভাবে দেনে পরিবর্তন হইতেছে তোমরা যেহেতু এসএসসি পরীক্ষা দিয়ে আসছো জানো, তারপর আমি দেখাবো, সময় আসলে দেখাবো, ঠিক আছে। আচ্ছা দেখো, আবারও মনের কথাই কিন্তু বুঝতে হবে। শি সেড ইউ ক্যান নট টক, তুমি কথা বলতে পারতেছো না। ইউ মাস্ট হ্যাভ বিন হাংরি, তার মানে তুমি হয়তো বা ক্ষুধার্ত। তার মানে এইটাও আমার একটা অ্যাজামশন বা আমার একটা অনুমান বোঝাচ্ছে। তাইলে যদি আমার ভাই অনুমান বোঝায় কোনো কিছুর, আমার যদি কোনো কিছুর অনুমান বোঝায়, তাহলে আমাদের কি বলতো? মাস্টটা মাস্টই থাকতেছে, মাস্টটা মাস্টই থাকতেছে, ঠিক আছে, মাস্টটা মাস্টই থাকতেছে। এই বাংলায় তো লিখছি, আর কি বাংলায় লিখবো? হ্যাঁ, আই মাস্ট বি টায়ার্ড দেন। মানসিব ইসলাম ঠিক করছো, ঠিক আছে। আচ্ছা মাস্টের আরও কিছু ব্যবহার করি। এখন যখন আমাদের মাস্টটা কোনো কিছু ইন্টেনশন বোঝায়, আমাদের কোনো ইচ্ছা বোঝায় কিংবা কোনো উদ্দেশ্য বোঝায়, আমাদের যখন কোনো ইচ্ছা বোঝায় বা কোনো উদ্দেশ্য বোঝায়, তখনও আমাদের মাস্টটা অপরিবর্তিতই থাকে। তার মানে এখানেও তোমার মনের কথা বোঝাইতে হবে, মানে বুঝতে হবে যে যখন কোনো ইচ্ছা কিংবা উদ্দেশ্য বোঝায়, তখন মাস্টটা অপরিবর্তিত থাকবে, ঠিক আছে। আসো আমরা কিছু এক্সাম্পল দেখি। শি সেড আই মাস্ট হ্যাভ এ কাপ অফ কফি। তার মানে আমার এটা দিয়ে কি বোঝাচ্ছে? আমার কোনো ইচ্ছা অথবা আমার কোনো ইন্টেনশন বোঝাচ্ছে। যেহেতু আমার ইন্টেনশন বোঝাচ্ছে, সেহেতু এটা কি আনচেঞ্জড থাকবে, মাস্টটা কি মাস্টই থাকবে। ভাই যে জায়গায় আনচেঞ্জড থাকবে সেটার মানে কি বলতো? সেটার মানে কি? প্রোনাউনের চেঞ্জটা হবে, সেটার মানে হচ্ছে প্রোনাউনের চেঞ্জটা হবে, ঠিক আছে। শি সেড দ্যাট শি মাস্ট হ্যাভ এ কাপ অফ কি কফি, তাহলে কি সিটা সি থাকবে, সিটা সি থাকবে। তারপর শি সেড আই মাস্ট এনজয় এ মুভি নাও, তাহলে কি এটা একটা সি বলছে, তার মানে এইটাও তার একটা কি ইন্টেনশন বোঝাচ্ছে। যেহেতু এটাও তার একটা ইন্টেনশনই বোঝাচ্ছে ভাইয়া, তাহলে এটা কি হবে আমার বলো তো? মাস্টটা মাস্টই থাকবে, জাস্ট আইটা সি হয়ে গেছে, আর মাস্টটা মাস্টিয়াস, মাস্টটা মাস্টিয়াস, ঠিক আছে, আনচেঞ্জড থাকবে। হ্যাঁ ঠিক আছে। এখন দেখো, এই যে মাস্ট থাকলে কখন হ্যাড টু হয়, মাস্ট থাকলে কখন হ্যাড টু হয়? অনেক বারবার বলছো মাস্ট থাকলে ভাই হ্যাড টু কখন হয়, বলেন বলেন। বলছিলাম ধৈর্য ধরো, ধীরে ধীরে সব পারবা। যখন তোমার মাস্টটা কোনো অব্লিগেশন বোঝায়। আচ্ছা অব্লিগেশনের বাংলাটা কি ভাই? অব্লিগেশনের বাংলা হচ্ছে বাধ্য বাধকতা, অব্লিগেশনের বাংলা হচ্ছে বাধ্যবাধকতা। তাইলে যখন কোনো বাধ্যবাধকতা বোঝায়, মাস্ট দিয়ে যখন কোনো বাধ্যবাধকতা বোঝাবে, তখন হচ্ছে মাস্টের পরিবর্তে আমাদের কি বসবে? হ্যাড টু বসবে। কিরকম ভাইয়া আসো দেখো, মাদার সেড টু মি, হি সেড মাই মাদার ইজ ইল, এই সেমিকোলনের ব্যবহার পড়াইছে। আই মাস্ট গো হোম, সে বললো আমার মা অসুস্থ, আমার এখনই বাসায় যাইতে হবে বা আমার বাসায় যাইতেই হবে। তার মানে কি এটা আমার বাধ্যবাধকতা বোঝাইছে, অব্লিগেশন অথবা বাধ্যবাধকতা বুঝিয়েছে। যেহেতু বাধ্যবাধকতা বুঝিয়েছে ভাই, তাহলে মাসটা কি হবে বলো তো? এতটুকু ওই নিয়মে চেঞ্জ করলাম, এই যে আমাদের মাসটা কি হয়ে যাচ্ছে? আমাদের মাসটা হয়ে যাচ্ছে হ্যাড টুতে, আমাদের মাসটা হয়ে যাচ্ছে হ্যাড টুতে পরিবর্তন হচ্ছে। দেখো
হি সেড উই মাস্ট মেইন দ্য ওয়ার্ল্ড নেক্সট ইয়ার, এটাও কিন্তু আমার একটা অব্লিগেশন বোঝাচ্ছে, এটাও আমার একটা অব্লিগেশন অথবা বাধ্যবাধকতা বোঝাচ্ছে। যেহেতু আমার এটা একটা বাধ্যবাধকতা বোঝাচ্ছে, তাই মাস্টটা কিসে পরিণত হবে বলো তো? এই যে আমাদের মাস্টটা আমার হ্যাড টুতে পরিবর্তন হবে, মাস্টটা আমার হ্যাড টুতে পরিবর্তন হবে, মাস্টটা হ্যাড টুতে পরিবর্তন হবে। হ্যাঁ, মাস্ট থাকলে হ্যাড টুতে পরিবর্তন হবে, বাট কখন হবে সেটা জানতে হবে। মাস্ট আনচেঞ্জ তো থাকতে পারে, কখন আনচেঞ্জ থাকবে সেটা কিন্তু দেখাইছি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, বলো মাস্টের আগের নিয়মগুলা কেন পড়াইছি জানো? মাস্ট থাকলে মাস্ট হবে, কারণ নটর ডেমে এই প্রশ্নটা আসছে, তার মানে এই ধরনের প্রশ্নটা আসার পসিবিলিটি আছে। দেখো এটার উত্তর কি হবে বলো? হ্যাঁ মাউনি এখন সুস্থ, ঠিক আছে, সমস্যা নেই, ক্লাস নিতেছি। দেখো আই মাস্ট গো হোম, বলো এটার উত্তর কি হবে? তামিম সেড হি হ্যাড টু গো হোম। হ্যাঁ ঠিক আছে, নুসাইবা আদরিনী রানী, বাবারে বাবা কি নাম সেই। হ্যাঁ ঠিক আছে, হাফিজুর রহমান সামি, অনিরুদ্ধ সচি, নাম চোখে দেখতেছি না। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, মাস্টটা এখানে কিন্তু আই মাস্ট গো হোম, এটা দ্বারা আমার কি বোঝাচ্ছে? এটা দ্বারা আমার অব্লিগেশন বোঝাচ্ছে, অব্লিগেশন বোঝাচ্ছে। যেহেতু অব্লিগেশন বোঝাচ্ছে সেহেতু আমার এটা কি হবে? এই যে মাস্টটা কিসে পরিণত হবে? হ্যাড টু। তাইলে এখন তোমরা আমারে বলো তো, মাস্ট দিয়ে যদি নটর ডেমে যাই আসুক পারবা না? মাস্ট দিয়ে যাই আসুক তোমরা পারবা না ঠিক মতো বলো তো? হ্যাঁ এখন বলতেছো পারবা না, মাস্ট নিয়ে যাই আসুক পারবা, কিন্তু পারা উচিত, আমার মতে পারা উচিত, মাস্ট নিয়ে যাই আসুক পারা উচিত। এখন ভাই আমি যে প্রোনাউনের পরিবর্তনগুলো দেখবো, যদি পারো জাস্ট বলবো যে জি ভাইয়া পারবো। হ্যাঁ তোমাদের এটা দেখেই বলতেছে হ্যাঁ ইনশাল্লাহ পারবা। আচ্ছা ঠিক আছে, এই যে প্রোনাউনের পরিবর্তন, ভাই প্রোনাউনের পরিবর্তন না আমি তোমারে পড়ায় পারবো না, এই জিনিসটা না তোমার অর্থ পড়ে পড়ে ফিল করে বুঝতে হবে যে এইটার সাথে এইটা হবে, এটার সাথে এইটা হবে। এই প্রবলেমটা হইতো না। আমার এখনো মনে আছে, এইটা থাকতে আমার একটা ফ্রেন্ড ছিল, ঠিক আছে, আমার পিছনে 8-9 সম্ভবত, 9 থাকে, ও সব পারে, ও সব পারে, ঠিক আছে। ও বলে মামা আমি তোর সব দেখাবো, তুই খালি আমার ন্যারেশন দেখাবি। ও কেন ন্যারেশন কি দেখাবো? ন্যারেশন দেখানোর কি আছে? এখন ও প্রোনাউনের পরিবর্তনটা আর পারতো না, ঠিক আছে, যে কোন সময় কোন প্রোনাউনটা চেঞ্জ হবে এটা পারতো না। না পারার কারণ কি? খালি রুলস মুখস্থ করছে। পরে আমি ওরা 2 মিনিট একদিন পরীক্ষার আগে বুঝাইলাম যে ভাই এটা জাস্ট একটু অর্থ করে বোঝার চেষ্টা কর, রুলসগুলো মুখস্থ না করে একটু বোঝার চেষ্টা করো। ও বুঝছে, ঠিক আছে। সো এটা নিজের আসলে টোটালি ফিল করার বিষয়, ঠিক আছে। মাস্ট কখনো অপরিবর্তিত থাকবে দেখাইছি, ন্যারেশন ইজি, ন্যারেশন ইজি, এই টুকটাক জায়গাগুলো তো আমার দেখাই দিতে হবে, তাই না? সবই ইজি, তো এই জন্যই দেখাচ্ছি। দেখো জামিল সেড টু মীরা আই শ্যাল ভিজিট ইউ সুন। ভাই আই শ্যাল ভিজিট ইউ সুন বাংলা করো তো। জামিল মীরাকে বলল আমি খুব শীঘ্রই তোমার সাথে দেখা করব। তাহলে এই আইটা কে বলো তো? আইটা কাকে রেফার করতেছে? আইটা কাকে রেফার করতেছে? আইটা রেফার করতেছে কিন্তু জামিলকে। জামিল খুব দ্রুত ভিজিট করবে। আচ্ছা জামিলের সাথে প্রোনাউন কি হি যাবে না সি যাবে? অবশ্যই হি যাবে। তাহলে এখানে কি হবে? হি হবে। যেরকম জামিল সেড টু মীরা দ্যাট হি উড, শ্যালটা হয়ে গেছে উড, ভিজিট হার সুন। দেখছো প্রোনাউনের চেঞ্জটা কিরকম? হ্যাঁ জামিল জামিল জামিল, ওকে। তারপরে দেখো হি সেড টু মি ইউ ক্যান ডিপেন্ড অন মি। আচ্ছা ইউ ক্যান ডিপেন্ড অন মি, হি সেড টু মি ইউ ক্যান ডিপেন্ড অন মি, আমাকে বলছে, আমাকে বলছে যে তুমি আমার উপর ভরসা করতে পারো। ভালো মতো বোঝো, সে আমাকে বলছে তুমি আমার উপর ভরসা করতে পারো। ইউটা কে? ইউটা আমি না এখানে, যে আমাকে বলছে যে তুমি আমার উপর ভরসা করতে পারো, তাইলে ইউটা কি? মি। তাহলে কি এখানে ইউটার প্রোনাউন কি হবে? পার্সোনাল প্রোনাউন আই হবে। তাহলে কি হি সেড টু মি আই কুড, ক্যানটা হয়ে গেল কুড, ডিপেন্ড অন হিম, মিটা হয়ে যাচ্ছে হিম। ভাই এটা তোমার রুলস পড়ায় না, হবে না, এটা তোমার ফিল। এই যে এইভাবে যখন 3-4টা দেখাবো তখন হচ্ছে তোমাদের ক্লিয়ার হবে, ঠিক আছে। এই যে ধরো আই সেড আই লাইক দ্য বয়, নিয়ম কানুন সব বাদ দাও। আই সেড আই লাইক দ্য বয়, আমি বলছি আমি ছেলেটারে পছন্দ করি। এই আমি আর এই আমি তো একই আমি, চেঞ্জ তো হয় নাই। তাহলে আমার এখানেও কি হবে?
আমার ইনডাইরেক্টও আই হবে, ইনডাইরেক্টও আই হবে। তাহলে হি সেড দ্যাট আই লাইক দ্য বয়, আই লাইক দ্য বয়। ঠিক আছে, এই যে আই সেড আই এম গোয়িং টু বাই এ কার, ঠিক আছে, ড্রিমেরও বাইরে হি সেড আই এম গোয়িং টু বাই এ কার। তো এখানে ধরো আইটাকে আর এই আইটাকে দুইজন সেম মানুষ না, যে আমি বলতেছি যে আমি একটা গাড়ি কিনতে যাব আই, তাহলে কি আইটা আনচেঞ্জ থাকবে? হ্যাঁ, আইটা আই থাকবে। তাহলে কি হি সেড দ্যাট আই ওয়াজ গোয়িং টু বাই এ কার, টেন্সের পরিবর্তন হয়েছে, প্রোনাউনের পরিবর্তন হয়েছে, বাট এখানে না, টেন্সের পরিবর্তন হয়েছে এখানে, প্লাস আদার্স পরিবর্তন হয় নাই, প্রোনাউনের পরিবর্তনটা হয় নাই। তো এরকম তোমার ফিল করতে হবে, যে ওই যে বারবার বলতেছি যে তোমার বুঝতে হবে যে কাকে বোঝাচ্ছে, ঠিকমতো মানে মেসেজটা কনভে করতেছে কিনা, এই জিনিসটা বুঝতে হবে। ঠিক আছে, তুমি যাকে একটা বার্তা দিতে চাও, তুমি যাকে কোনো বিশেষ কথা বলতে চাও, তুমি তার নামে অন্য কাউরে বলতেছো কিনা, এই জিনিসটা তোমার খেয়াল রাখতে হবে। এবং এই জিনিসটার শিক্ষাই তোমরা পাবা ন্যারেশন থেকে। এই জন্যই বলি ইংলিশ খুব ভালোভাবে পড়ো। ঠিক আছে, ইংলিশ খুব ভালোভাবে পড়লে, ফিল করে পড়লে রিয়েল লাইফে অনেক কাজে লাগবে। ঠিক আছে, এই যে একটা বুদ্ধি শিখিয়ে দিলাম। আর কয়টা ক্লাস নিব দেখি, আর কয়টা নেওয়া যায়? তোমরা কি চাও আরো ক্লাস নেই, নাকি ক্লাস শেষ করে দিব বলো? সেম ঘটনা, ফার্স্ট পার্সনের আই যখন অপরিবর্তিত থাকে। ঠিক আছে, দেখো, মাই মাদার স্পোক অ্যাবাউট মি, আই উইল স্ট্যান্ড ফার্স্ট ইন দ্য এক্সাম। আচ্ছা, এখানে আইটা কে? মি কে বোঝাচ্ছে না? মা বলল যে আমি পরীক্ষায় প্রথম হব, এই আইটা কি? আমাকে বোঝাচ্ছে না? তাহলে কি ইনডাইরেক্ট আইটা কি হবে? আই হবে। তাইলে মাই মাদার স্পোক অ্যাবাউট মি দ্যাট আই উড স্ট্যান্ড ফার্স্ট ইন দ্য এক্সাম, আই উড স্ট্যান্ড ফার্স্ট ইন দ্য এক্সাম। হ্যাঁ, এইচএসসি কোর্সে দেখা হবে। এইচএসসিতে তোমরা দেখতে পারবা, এইচএসসি কোর্সও খুব দ্রুতই লঞ্চ করব, দেখবা এসিএস থেকেও লঞ্চ হবে, প্লাস হচ্ছে আমার যে গ্রুপটা ক্রাউনিং ইংলিশ উইথ সম্পদ, সেখান থেকেও ইংলিশ সেকেন্ড পেপারের কোর্স লঞ্চ হবে। আচ্ছা, চাও, যেহেতু তোমরা চাও ক্লাস আরও নিব, সমস্যা নেই। তোমরা জানি বড় ভাই আপুরা যেরকম বলে যে ভাইয়ার ক্লাস করে এর বাইরে কিছু আসে না, তোমরাও যাতে বলতে পারো যে ভাইয়ার ক্লাসের বাইরে এনডিসি বলো, হলিক্রস বলো, সেন্ট জোসেফ বলো, কোথাও কিছু আসে নাই, বা ভাইয়ার গাইডলাইনের বাইরে কিছু আসে নাই। ঠিক আছে, সেইটা করতে আমার যে কয়টা ক্লাস নিতে লাগে ওই কয়টাই নিব, সমস্যা নেই। হি সেড আই কামস টুয়াইস ইন ইন্ডিয়া। এটা একটু খুব ভালো করে শিখো, এটা রাইট ফ্রম ভার্বে নটরডেমে আসতে পারে। এবং এই প্রশ্নটা যদি নটরডেমে দেয়, ট্রাস্ট মি 99% 99 স্টুডেন্ট ভুল করবে। রাইট ফ্রম ভার্বে যদি এই কোশ্চেনটা দেয়, এই যে এখনই তোমরা ভুল করবা। দুইটা তোমাদের দিব, খুবই হাই থটের জিনিস। আমি এটা একবার এগ্রি সেকেন্ড টাইম ব্যাচে গতবার দিছিলাম, পোলাপান গণহারে আমার বলে ভাইয়া প্রশ্ন ভুল, ভাইয়া প্রশ্ন ভুল। প্রশ্ন ভুল না, তুমি ভুল, তুমি জানো না। আই কাম টুয়াইস ইন ইন্ডিয়া। এইটা যে পারবা, বুঝবো যে তোমরা আসলেই পারো। এইটা যে পারবা আমি বুঝবো নটরডেমের ইংলিশে আটকাবা না। এইটা যে পারবা বুঝবো নটরডেমের ইংলিশে, তার আটকানোর আর কোনো সম্ভাবনা নাই। এইটা 1 নাম্বার, এটা 2 নাম্বার। বলো, 1-এর উত্তর বলবা, 2-এর উত্তর বলবা, একদম সবগুলা কমেন্ট আমি পড়বো। বুঝে কমেন্ট করবা, না বুঝে কেউ কোনো কমেন্ট করবা না। ভাই তোমরা এত পারো কেন ভাই? পোলাপান ইদানিং অনেক ব্রিলিয়েন্ট হইতেছে, এটা গত বছর এগ্রি হয়েছে দিছি, পোলাপান পারে নাই, এটা ব্যাখ্যা সহ বলে দিতেছে সবাই। সেরা ভাই, সেরা, সবাই পারো। 2 নাম্বারটা কেম হবে, 1 নাম্বারটা কি হবে? কামস হবে। 1 নাম্বারটা কামস হবে। আচ্ছা, 1 নাম্বারটা কেন কামস হবে আমাকে উত্তরটা দাও তো, ভালো লাগলো তোমরা যে উত্তর, মানে এটা পারছো, খুব ভালো লাগতেছে। বলো এটা কামসটা কেন হবে? সবাই কমেন্ট করতেছে তাই। বলো তো আইটা এখানে কামসটা কেন হবে? আয়ের সাথে কামস কেন হবে? এইটার ব্যাখ্যা দাও দেখি। ধরো তোমাকে ভাইবাতে জিজ্ঞাসা করলাম, ঠিক আছে, নাম পড়েন এখন, মারিয়া নাম পড়লাম, যে হচ্ছে বলবা এই আই কামস, এটা হচ্ছে কামসি হবে, এইটা কামসি হবে,
কিন্তু এইটা কেন কামস হবে, যে উত্তর দিতে পারবা তার নাম 3 বার পড়বো। আরে অনিরুদ্ধ সচি, ইন্ডিয়া বানানে আই 2 বার, সেরা 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 ভাই। কে মাহিদ, এটা একটা লেটার, তাই থার্ড পারসন সিঙ্গুলার। এত পারো কেন তোমরা বলো তো? এবার কলেজ অ্যাডমিশনে পড়াইতে এসে আমি পুরো অবাক হয়ে গেছি। ট্রাস্ট মি, তোমরা অনেক ভালো করবা, অনেক ভালো জায়গায় চান্স পাওয়া, তোমাদের বেসিক অনেক মানে স্ট্রং। এই জিনিস যারা জানো, আমি এই জিনিস কিন্তু নটর ডেমে গিয়ে শিখছি, নটর ডেমে যাওয়ার আগে শিখিনি, তোমরা কিন্তু তার আগেই শিখলা। সেরা কই শিখছো ভাই তোমরা এগুলা বলো তো? বাংলাদেশ আসলেই ডিজিটাল হইতেছে, এই প্রশ্নটা দিয়েই বুঝলাম। গত বছর সেকেন্ড টাইমার এগ্রি বেচে দিয়ে আমি পোলাপান আমার গালি দিছে যে ভাই এগুলা কি কোশ্চেন করছেন। এবার তোমরা কলেজ অ্যাডমিশনেই পারো, বাহ। মাকসুদা খানম ঠিক আছে, তাহসিন ঠিক আছে, বাহ সেরা, তোমাদের জন্য অনেক শুভকামনা রইল, তোমরা অনেক ভালো করো। আচ্ছা দেখো, তাইলে এইটার ন্যারেশনটা কি হবে? সেম ঘটনা, আই কামস টুয়াইস ইন ইন্ডিয়া। কারণ কি ভাই বলো তো? এটা অপরিবর্তিতই রয়েছে, এটা তো একটা সত্যি কথা, এটা হচ্ছে একটা সত্যি কথা, ঠিক আছে? এজন্য এটা হচ্ছে টুয়াইস এসেল। বাহ, হ্যাঁ, এখনকার টিচাররা অনেক কোয়ালিফাইড, ঠিক আছে? আমি তো ক্লাস 9-এ পড়ছি, যারা এরকম 9-10-এ পড়ছো তারা সত্যি খুব ভালো। আসলেই তোমরা আগুন খুব ভালো করবা। এত যে তোমরা অ্যাডভান্স, এটা আমি আসলে ভাবি নাই কোনো সময়। এই প্রশ্নটা দিয়ে আমার মানে টোটালি তোমাদের প্রতি আমার ধারণাটাই চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তার মানে তোমাদেরকে ইন্টারে অনেক আপডেট জিনিস পড়ায় মজা পাবো, ঠিক আছে? আপডেট জিনিস পড়াইলে তোমরা খুশি হবা যে ভাইয়া অনেক আপডেট জিনিস পড়াইতেছে, এবং কন্টেন্টগুলোও সেভাবে আরও আপডেট করব, বুঝতে পারছি, ঠিক আছে? চলো সামনে যাই। এখন এই জিনিসটা আমার সময়, আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমার খুব মানে প্রবলেম হইতো, বুঝছো? যে দিস দ্যাট দিস দোস, এই ডিটারমিনারগুলা হচ্ছে কখন পরিবর্তন হবে, বা দিসটা কখন দ্যাট হবে, কখন ইট হবে, অনেক প্রবলেম হইতো। বাট সহজ কিছু আমরা রুলস মনে রাখবো, তাইলেই আমরা পেরে যাব। যেরকম আমাদের প্রথম যে রুলসটা, আসো আমরা একটু দেখি। এই ফর্মুলাটা মনে রাখবা, এই ফর্মুলাটা একদম মাথায় ঢুকায় নাও। সেটা হচ্ছে দিস অথবা দিস এরপর যদি একটা টাইম এক্সপ্রেশন থাকে, দিস অথবা দিস এরপর যদি একটা টাইম এক্সপ্রেশন থাকে, ঠিক আছে? দিস অথবা দিস এরপর যদি একটা সময় সংক্রান্ত কথা থাকে বা টাইম এক্সপ্রেশন থাকে, তখন এই দিস অথবা দিসটা আমার দ্যাট অথবা দোজে কনভার্ট হয়ে যাবে, আমার দ্যাট অথবা দোজে কনভার্ট হয়ে যাবে। যেরকম আসো আমরা একটু দেখি, আই শ্যাল গো দিস উইক। হাই রে, টাইপরাইটার এটা কি করছে? এই যে তোমাদের মতো বানান ভুলে ধরছে তারে। উইক, এই যে উইক, WEEK, উইক। দেখো ফর্মুলাটা আমরা একটু দেখি। দিস, দিস হয়েছে, তারপরে আমাদের কি আছে? এই উইকটা কি আমার একটা টাইম এক্সপ্রেশন, এটা কি আমার একটা টাইম এক্সপ্রেশন, টাইম এক্সপ্রেশন, এটা আমার একটা টাইম এক্সপ্রেশন। তাহলে এই দিসটা আমার কিসে কনভার্ট হয়ে যাচ্ছে বলো তো? দিসটা আমার ড্যাটে কনভার্ট হচ্ছে, দিসটা আমার ড্যাটে কনভার্ট হচ্ছে, যেহেতু সিঙ্গুলার তাই হচ্ছে ড্যাটে কনভার্ট হচ্ছে। যেরকম দেখো, হি সেড দ্যাট হি উড গো হোম দ্যাট উইক, দ্যাট উইক, দ্যাট উইক। কারণ কি, দিস প্লাস টাইম এক্সপ্রেশন থাকলে সেটা দ্যাটে পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা। তারপর দেখো কি আছে, দে সেড উই এক্সপেক্ট এ লট অফ প্রফিট দিস ইয়ার। ভাই সেম কথা, সেম কথা, দিস প্লাস টাইম এক্সপ্রেশন, দিস প্লাস টাইম এক্সপ্রেশন, ঠিক আছে, ইকুয়াল টু দ্যাট হচ্ছে, দিসটা আমাদের দ্যাট হয়ে যাচ্ছে। তাহলে they said that they expected a lot of profit that year, দিসটা আমার কিসে পরিবর্তন হচ্ছে? দ্যাটে পরিবর্তন হচ্ছে। আমার এত রুলস মনে রাখার দরকার নাই, আমি জাস্ট মনে রাখবো দিস অথবা দিসের পর যদি কোনো টাইম এক্সপ্রেশন থাকে, সেটা হচ্ছে আমাদের দ্যাটে পরিবর্তন হয়ে যাবে, সেটা আমাদের দ্যাটে পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে? শ্যাললেস শুড উচিত অর্থে ব্যবহৃত হয়, উডটা দেওয়াটা হচ্ছে বেশি স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড ওয়েটা আমরা ফলো করব, ঠিক আছে? আচ্ছা চলো সামনে আগে, where is remote? আচ্ছা, নাউন কি তোমাদের চিনাইছি না বলো তো? নাউন চিনাই আনছি না, নাউনের উপরে ক্লাস নিছি না? এরকম দিস
দ্যাট, দিস, দোজ এগুলার পর যদি নাউন থাকে তাইলে এই যে তোমার এই জিনিসগুলা যে আছে এই জিনিসগুলো তোমার দাতে কনভার্ট হবে, এই জিনিসগুলো দাতে কনভার্ট হবে। ঠিক আছে, যেরকম আসো আমরা একটু এক্সাম্পল দেই, এক্সাম্পল দিলেই বুঝবো। আই হ্যাভ রিড দিস বুক। আচ্ছা দেখো, এইটা কি আমার দিস আছে, এটা আমার দিস আছে, দিসের সাথে সরি দিসের সাথে এই যে এই জিনিসটা কি, এই জিনিসটা কি দিসের সাথে এই জিনিসটা কি বলতো, এই জিনিসটা কি, এই জিনিসটা কিন্তু একটা নাউন, দিসের সাথে এই জিনিসটা নাউন। তাহলে দিসটা আমার কিসে কনভার্ট হবে বলতো, দিসটা আমার কিসে কনভার্ট হবে, দিসটা আমার দাতে কনভার্ট হবে, দিসটা আমার দাতে কনভার্ট হবে। তাহলে আই হ্যাভ রিড দ্য বুক, তাহলে কি হ্যাভটা আমার পরিবর্তন হয়েছে হ্যাডে, আর দিসটা হয়ে গেছে দাতে। তারপরে হি সেড আই শ্যাল বাই দ্যাট বুক। ভাই সেম ঘটনা, এটা কি দ্যাট আছে, বুকটা কি, বইটা কি, বই মানে কি একটা নাউন, তাইলে এই যে দ্যাট প্লাস নাউন, তাহলে এই দ্যাটটা আমার কিসে পরিবর্তন হবে বলো তো, দ্যাটটা আমার পরিবর্তন হবে হচ্ছে দাঁতে, দ্যাটটা পরিবর্তন হবে দাঁতে। ঠিক আছে, আসো আমরা একটু দেখি কিভাবে পরিবর্তন হচ্ছে। শি সেড দ্যাট হি উড বাই দ্য বুক, তার মানে শ্যালটা আমার উডে পরিবর্তন হচ্ছে এবং দ্যাটটা দাঁতে পরিবর্তন হচ্ছে। এই ছোট ছোট জিনিসগুলো অনেকেই ভুল করো এবং এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, এই জিনিসগুলো খেয়াল রাখলে দেখবা লাইফটা অনেক ইজি হয়ে গেছে এবং পারতেছো। ঠিক আছে, এখন আরেকটা জিনিস দেখি, যখন এই দিস অথবা দিস প্রোনাউন হিসেবে ব্যবহৃত হবে সেটা আমাদের ইট হইতে পারে, দে হইতে পারে, দেম হইতে পারে। কিরকম হইতে পারে আসো আমরা একটু দেখি। দেখো প্রোনাউন আমরা কিভাবে বুঝবো এইটা একটা ব্যাপার। দে সেইড উই উইল ডিসকাস দিস টুমোরো। আচ্ছা আমরা এটা নিয়ে ডিসকাস করব, আমরা আগামীকাল এটা নিয়ে ডিসকাস করব। আচ্ছা এই দিসটা কি ভাই, এই দিসটা আমি প্রোনাউনটা কেন ইউজ করতাম, আমরা প্রোনাউনের একটা বেসিক পড়াইছিলাম না, যে প্রোনাউনটা কখন ইউজ করি। প্রোনাউনটা আমরা তখনই ইউজ করি যখন আমরা নাউনের রিপিটেড ইউজটা করতে চাই না, অর্থাৎ বারবার কোনো নাউন ইউজ করতে চাই না। এখন এখানে আমি অনেক কথা হয়তো বা বলছি যে আমার এই করতে হবে ওই করতে হবে, অনেক কথা বলে তারপর বললাম যে আমরা এটা আগামীকালকে আলোচনা করব। তাহলে এখানে দিসটা কি, দিসটা এখানে আমার একটা প্রোনাউন, দিসটা ব্যবহারগত দিক থেকে একটা প্রোনাউন। ভাই দিসটা যদি একটা প্রোনাউন হয় এটা আমার কিসে পরিবর্তন হবে, ইটে, এটা আমার পরিবর্তন হবে ইটে। তাহলে দেখো এই যে এটা আমার ইটে পরিবর্তন হচ্ছে, ইট দ্য নেক্সট ডে, টুমোরো হয়ে যাচ্ছে নেক্সট ডে। তাহলে আই ফাউন্ড ইন মাই বক্স, ঠিক আছে মাই আছে, মাইটা কি থাকবে বলো তো, মাইটা কিন্তু এখানে আবার হিজ হয়ে যাচ্ছে, কারণ কি এটা কিন্তু আমি রাখছি প্রোনাউনের যে চেঞ্জ। ঠিক আছে, এটা রাখছি আমি হচ্ছে প্রোনাউনের যে চেঞ্জ সেটা বোঝানোর জন্য, যে বেশি উত্তেজিত হওয়া যাবে না, প্রোনাউনের চেঞ্জ খেয়াল করতে হবে, প্রোনাউনের চেঞ্জ খেয়াল করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলো। আচ্ছা ক্লিয়ার। এখন ওই যে তোমাদেরকে বলছিলাম যে কিছু অ্যাডভার্ব আছে বা কিছু জিনিস আছে যেগুলার আমার চেঞ্জ হয়, কি জিনিসগুলা কি, ধরো কোনো টাইম অথবা প্লেস নির্দেশক অ্যাডভার্বিয়ালস যেগুলো আছে এগুলা ডিরেক্ট এবং ইনডিরেক্টে চেঞ্জ হয়, এবং এই জিনিসটা আমাদের মুখস্থ রাখতে হবে বা আমাদের আত্মস্থ রাখতে হবে। মুখস্থ তো বলা ঠিক না, আমরা আত্মস্থ করবো এই জিনিসটা। ঠিক আছে, আত্মস্থ কিভাবে করব আসো দেখি। আমাদের ডিরেক্ট স্পিচে যদি অ্যাগো থাকে সেটা হয়ে যাবে বিফোর। আমাদের এ উইক অথবা এ মান্থ অ্যাগো, মানে অ্যাগো থাকলে আমাদের হবে বিফোর, এটা আর আমার বলার কিছু নেই। অ্যাগো থাকলে হবে বিফোর, নাও থাকলে হবে দেন, টুডে থাকলে হবে দ্যাট ডে, টুডে থাকলে হবে দ্যাট ডে,
টুমোরো থাকলে হবে হচ্ছে দ্য নেক্সট ডে অথবা ফলোয়িং ডে, দ্য নেক্সট ডে অথবা ফলোয়িং ডে, ঠিক আছে। আচ্ছা, এরকম আরো কি আছে দেখো, আমাদের ইয়েস্টারডে থাকলে হবে দ্য ডে বিফোর অথবা দ্য প্রিভিয়াস ডে। এই দুইটা জিনিস আমরা একটু খেয়াল রাখি, এই দুইটা জিনিস অনেক বইতে পাবা না। সেটা হচ্ছে দ্য ডে বিফোর ইয়েস্টারডে, দ্য ডে বিফোর ইয়েস্টারডে। দ্য ডে বিফোর ইয়েস্টারডে আসলে কি বোঝায় বলো তো? 2 দিন আগে বোঝায়, 2 দিন আগে, দ্য ডে বিফোর ইয়েস্টারডে, তার মানে 2 দিন আগে বোঝায়। তাহলে এটারে আমরা কি লিখবো বলো তো? এটারে আমরা লিখবো হচ্ছে 2 days বিফোর, 2 days বিফোর, ঠিক আছে। দ্য ডে আফটার টুমোরো, ঠিক আছে। এটারে আমরা বলতে পারি ইন 2 days টাইম, 2 দিনের মধ্যে, সামনের 2 দিনের মধ্যে আমরা বলতে পারি। নেক্সট উইক অথবা নেক্সট মান্থ এরকম যদি থাকে, নেক্সট থাকলে এই যে কিওয়ার্ড হচ্ছে আমাদের নেক্সট, তো নেক্সট থাকলে এটা আমাদের হয়ে যাবে দ্য ফলোয়িং উইক অথবা মান্থ। তারপর ধরো আমাদের লাস্ট উইক আছে, লাস্ট উইকটা আমাদের লাস্ট থাকলে হয়ে যাবে দ্য প্রিভিয়াস, লাস্ট থাকলে হয়ে যাবে দ্য প্রিভিয়াস, এবং বাকি অংশটুকু বাকি অংশের মতোই থাকবে। হেয়ার থাকলে দেয়ার হবে, বাট এইটা একটু চেঞ্জ আছে, এটার একটু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা আমি হচ্ছে দেখাবো, ঠিক আছে। ঠিক আছে, আসো দেখাই। He said I received the letter a week ago. He said that he had received the letter a week before. এই অংশটুকুর চেঞ্জ তোমরা পারো, এই অংশ জিনিসটুকুর হচ্ছে তোমাকে আমার শেখানোর কিছু নাই। কারণ কি, এইটা যদি পাস্ট ফর্ম থাকে, এটা কি হ্যাড প্লাস রিসিভড হইছে। আমি তোমাকে যেটা বলবো, এখানে আছে হচ্ছে এ উইক অ্যাগো, এটা হয়ে যাচ্ছে এ উইক বিফোর, এটা হয়ে যাচ্ছে এ উইক বিফোর। তারপর আই ফিল আনওয়েল টুডে, এইটা হয়ে যাচ্ছে হচ্ছে দ্যাট ডে। আসলেই আজকে আমি ভালো নাই, আজকে আমার দিন শুরু হয়েছে 8টার সময়, ঠিক আছে। ক্লাস ছিল, এক্সাম ছিল, সব কিছু ছিল, 5টা পর্যন্ত করছি। গতকালকে রাত্রে টোটালি ঘুমাইতে পারি নাই বিভিন্ন কারণে, এবং আমার যে ব্লাড প্রেশার সেটা মানে সকালে যখন মেপে গেছি প্রায় তোমার কত ছিল, 162-63 বাই হচ্ছে 97 বা 98। তারপরে হচ্ছে 5টা পর্যন্ত করছিলাম, তোমাদের হচ্ছে নিতে পারি না, 2:30 আসলে আমার ক্লাস ছিল। আবিদা আপু হচ্ছে নিচে তোমাদের ক্লাসটা, আপুকে অনেক থ্যাংক ইউ। তো আমি খুবই অসুস্থ, এক প্রকার খুবই অসুস্থ, এখনও প্রেশার কমতেছে না, বাট এই যে এখন এসে তোমাদের ক্লাস নিতেছি, ঠিক আছে। তো এই উদাহরণটা দেখে আমার মনে পড়লো যে খুবই ইজি। তো তোমরা যারা মনে করো ভার্সিটি লাইফ বা সামনে যত আগাবা তত হচ্ছে লাইফটা ইজি হবে, বাট অতটা ইজি হবে না, ঠিক আছে। ভালো জায়গায় যাবা, বাট লাইফ অতটা কোনো সময় ইজি হবে না। ইজি তোমাকে করতে হবে এবং তোমাকে প্রেশার হ্যান্ডেলিংয়ের ক্ষমতাটা বুঝতে হবে, ঠিক আছে। এটা বুঝতে হবে। এই যে আমাকে দেখে অনেকে মনে হয় বুঝতেছো যে আমি হচ্ছে অসুস্থ, মাঝে মাঝে কথা একটা বলতে যাই আরেকটা বলে ফেলতেছি, ঠিক আছে। যাই হোক, সমস্যা নাই। এই যে এসিএসএস স্টুডিও মিরপুর, আমি থাকি মতিঝিল, আবার কোথা থেকে কই আসছি, আবার কোথা থেকে কই যাব, এই হচ্ছে অবস্থা। চলো সামনে যাই। আমাদের ওই যে বললাম যে হেয়ারটা দেয়ার কখন হয়, তারপরে হচ্ছে ওইটা কখন আনচেঞ্জড হয়, এই জিনিসটা আমরা একটু দেখব, ঠিক আছে। হেয়ারের বদলে দেয়ার তখনই হয়, ঠিক আছে, যখন কোনো জায়গাটা পরিষ্কারভাবে বোঝা যায় যে এই জায়গাটা যেটাকে বলতেছে ঠিক ওই জায়গাটাই, ঠিক ওই জায়গাটাই বোঝায়, তখন আমাদের হেয়ারের জায়গায় দেয়ার হয়, ঠিক আছে। যেরকম আসো আমরা একটু দেখি, অ্যাট দ্য স্টেশন, তার মানে এখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে অ্যাট দ্য স্টেশন, পরিষ্কারভাবে জায়গাটা বোঝা যাচ্ছে যে অ্যাট দ্য স্টেশন, জায়গাটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। তাইলে এখানে হেয়ারটা আমার কনভার্ট হয়ে দেয়ারে হবে, এটা হেয়ারটা কনভার্ট হয়ে দেয়ারে কনভার্ট হবে, ঠিক আছে। অ্যাট দ্য স্টেশন হি সেড দ্যাট হি উড বি দেয়ার এগেইন দ্য নেক্সট ডে। হেয়ারটা আমার দেয়ারে পরিবর্তন হয়েছে, টুমোরোটা হয়েছে দ্য নেক্সট ডেতে। বলতে পারো ভাই কিভাবে বুঝলেন, কিভাবে বুঝলেন? খুব সহজ, অ্যাট দ্য স্টেশন, পরিষ্কারভাবে বুঝতেছি অ্যাট দ্য স্টেশন আছে, ঠিক আছে। তো এই জিনিসটা যখন বুঝতেছি তখন আমি হেয়ারের জায়গায় দেয়ার ইউজ করতেছি, ঠিক আছে। ক্লিয়ার? হেয়ারের জায়গায় কখন দেয়ার ইউজ করব, ক্লিয়ার? ঠিক আছে, দোয়া করিও ভালো লাগলো, যাতে দ্রুত সুস্থ হয়ে যাই। সুস্থ হইলেও লাইফ গোজ অন, সুস্থ না হইলেও লাইফ গোজ অন। এবং আমার পরীক্ষাও চলতেছে, পরীক্ষাও দিতে হচ্ছে, সব কিছুই করতে হচ্ছে।
আর হেয়ারটা কখন হচ্ছে আনচেঞ্জড থাকবে, যখন বক্তা যে উক্তিটা করছিল এবং মানে দুইজনই যাকে বলতেছে এবং যে বলতেছে তারা যদি একই জায়গায় থাকে, তারা যদি একই জায়গায় থেকে কথাটা বলে তাহলে হেয়ারের পরিবর্তন হবে না। যেরকম আসো আমরা একটু দেখি, হি সেড ইউ শুড স্টে হেয়ার। এই বাক্যটা পড়ে ওই যে মনের কথাটা বুঝতে হবে। মনের কথাটা কি বুঝবো? ধরো সে আমাকে বলতেছে তোমার এখানে থাকা উচিত, তার মানে সেও এখানে আছে, আমাকেও এখানে থাকতে বলতেছে, তার মানে একই জায়গায় আছি। একই জায়গায় হইলে হেয়ারটা কি হবে? হেয়ারই হবে। ঠিক আছে, হেয়ারটা হেয়ারই হবে। হি আস্কড মি টু স্টে হেয়ার। আচ্ছা, এই ভোকেটিভ কেস অথবা প্যারেনথিসিস এটা তোমাদের পড়াইছি না পাঞ্চুয়েশনে? ভোকেটিভ কেস অথবা হচ্ছে পাঞ্চুয়েশন, মানে পাঞ্চুয়েশনে তোমাদের পড়াইছি না ভোকেটিভ কেস অথবা প্যারেনথিসিস? হ্যাঁ, এইটাই 103 ডিগ্রি জ্বর থাকুক 4 ডিগ্রি জ্বর থাকুক তোমার করতে হবে ভাই, কিছুই করার নাই। লাইফটা হচ্ছে একটা রেস, ঠিক আছে? এই রেসে তুমি কোনো ডাইমেনশন পিছানো যাবে না। তুমি একটা ডাইমেনশনের সাথে আরেকটা ডাইমেনশন, ফিজিক্সের ডাইমেনশন পড়ছো, সব ডাইমেনশনই তোমার মেনটেন করতে হবে, কোনো ডাইমেনশন ছাড় দেওয়া যাবে না। ঠিক আছে, সব ডাইমেনশনে সমানভাবে চলতে হবে এবং নিজের সর্বোচ্চটা দিতে হবে। কারণ তুমি কোনো সময় জানো না যে কোন ডাইমেনশনটা তোমার লাইফে ওয়ার্কআউট করবে। যেরকম তোমাদের বয়সে আমি কোনো দিন, মানে আমি যদি চোখটা বন্ধ করে কোনো দিন ভাবি, আমি কোনো দিন ভাবি নাই যে মানে ভার্সিটিতে উঠে বা এই টাইমটাতে আইসা আমি কি করব, অনলাইনে স্টুডেন্ট পড়াবো। এটা আমার চিন্তা ভাবনারও বাইরে। ঠিক আছে, মানে মানুষ যে দূরের স্বপ্নে চিন্তা করে ওইটাও আমি কোনোদিন করাইনি, স্টুডেন্ট যে পড়াবো এইটাই চিন্তা করিনি। বাট এখন কিন্তু মানে লাইফের একটা বড় পার্ট জুড়ে এই জিনিসটা আছে। সো এরকম মানে সবগুলা মানে প্যারালালি সবগুলা ডাইমেনশন খোলা রাখার চেষ্টা করবা। ঠিক আছে, আচ্ছা, যেটা হচ্ছে আমাদের ভোকেটিভ কেস অথবা প্যারেনথিসিস পড়াইছিলাম, এটা পড়াইছি কিন্তু। ভোকেটিভ কেস মানে কি? সম্বোধন কারক। যেরকম বয়েস ডোন্ট মেক এ নয়েস। ঠিক আছে, এই যে কোনো সেন্টেন্সের ভিতরে নাউন অথবা নাউন ফ্রেজ ব্যবহার করে যখন কাউকে ব্যবহার করা হয় সম্বোধন পদ। ঠিক আছে, সম্বোধন পদ, কাউকে সম্বোধন করতেছো। ধরো তুমি আমাকে নাম ধরে বলতেছো, ঠিক আছে, যে মিস্টার সম্পদ ডোন্ট মেক এ নয়েস। এই যে আমাকে নাম ধরে যখন বলতেছো তখন আমি কি ভোকেটিভ কেস অথবা এটারে আমরা কি বলতেছি? প্যারেনথিসিস বলি। ঠিক আছে, বয়েজ ডোন্ট মেক এ নয়েস, স্টুডেন্টস অফ ক্লাস 3 সিট হেয়ার। ঠিক আছে, এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আমার ভোকেটিভ কেস বা প্যারেনথিসিস। একজন বলছো বড় হয়ে এসিএস এর টিচার হব, তোমার জন্য শুভকামনা রইল, তুমি অনেক ভালো জায়গায় চান্স পাও, ভালো কাজ করো, এসিএস এ আসো। বাংলাদেশের স্টুডেন্ট লাইফে আমার মতে দুইটা জিনিস ক্র্যাক করা সবচেয়ে কঠিন, সবচেয়ে কঠিন বাংলাদেশে। একটা হচ্ছে বিসিএস ক্র্যাক করা, আরেকটা হচ্ছে এসিএস এ আসা। ঠিক আছে, এসিএস ক্র্যাক করা এবং বিসিএস ক্র্যাক করা, এই দুইটা জিনিস বাংলাদেশে সবচেয়ে কঠিন আমার দৃষ্টিতে অন্তত এই পর্যন্ত। ঠিক আছে, সো দোয়া থাকলো তোমরা সবাই আসো, অনেক ভালো কিছু করো, স্টুডেন্টদের জন্য ভালো কিছু করো, তোমাদের ফিউচার জেনারেশনের জন্য ভালো কিছু করো, শুভকামনা রইল। আচ্ছা, এখন ডিরেক্ট স্পিচে এই ধরনের যখন ভোকেটিভ কেসগুলো থাকবে তখন ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহার করা হবে। তার মানে লাস্টে আমরা ব্যবহার করব কীরকম? এই যে দেখো, দ্য টিচার সেড স্টুডেন্টস লিসেন টু মি। এইটা আমার কি? এইটা আমার কি বলো তো? এইটা হচ্ছে আমার ভোকেটিভ কেস, ভোকেটিভ কেস। ঠিক আছে, এটা যদি ভাই আমার ভোকেটিভ কেস হয় তাহলে কি এখানে আমি অ্যাড করছি ওই যে বলছি না রিপোর্টিং ভার্বের অবজেক্ট হিসেবে। এইটার মানে কি? এইটার মানে কি? এইটার মানে হচ্ছে রিপোর্টিং ভার্বের পরে ব্যবহৃত হবে, রিপোর্টিং ভার্বের ঠিক পরে ব্যবহৃত হবে। আচ্ছা, যদি ঠিক পরেই ব্যবহৃত হয় যে দ্য টিচার আস্কড স্টুডেন্টস, এই যে স্টুডেন্টস এটার পরে আনছি, তারপরে বাকিটুকু ঠিক রাখছি, টু লিসেন টু হিম। ঠিক আছে,
ওকে, চলো সামনে যাই। দেখো ইনডাইরেক্ট স্পিচে কি আছে, হি সেড রাগিব ডোন্ট শাউট। তার মানে কি আমি রিপোর্টিং ভার্বটা যে আছে তারপরে এটাকে ইউজ করব। রাগিব এখানে আনলাম নট টু শাউট, ডোন্টে কি ব্যবহার করতেছি, নট টু শাউট, নট টু শাউট ব্যবহার করতেছি। ঠিক আছে, ওকে। এই যে এখন এখন তোমাদের অনেকের প্রবলেম, ঠিক আছে, অনেকের এখন প্রবলেম, ঠিক আছে, এই জিনিসটাতে প্রবলেম হয় যে কখন আমরা সেইস টু এগুলা থাকলে আমরা টোল্ড ব্যবহার করব। ঠিক আছে, কখন আমরা, হ্যাঁ ফরবেট দিয়ে হবে, ফরবেটের নিয়ম দেখাবো, বাট যেহেতু ফরবেটের নিয়মটা দেখাই নাই বা এই যে অর্ডারেরটাও দেখাই নাই, সো এটা দেখাবো। অ্যাড্রেসিং দিয়ে করলেও হবে, হবে, বাট অ্যাড্রেসিংটা আমার কাছে একটু পুরাতন নিয়ম লাগে, তো এই জন্য এখান থেকেই ম্যাক্সিমাম কোয়েশ্চেনগুলো আসে, সো এইটাই দেখানো। ঠিক আছে, আক্সটের জায়গায় কখন অর্ডার দিবা দেখাবো, একটু এইদিকে মনোযোগ দাও, এগুলো সব উত্তর পাবা ক্লাস শেষে, তোমার মনে এমন কোনো প্রশ্ন থাকবে না যেটার উত্তর না পাবা। তো এখন আমাদের ডাইরেক্ট স্পিচে যদি সে টু প্লাস হচ্ছে পার্সন স্পোকেন টু, অর্থাৎ আমাদের সে টুর পর যাকে বলা হচ্ছে তার নামটা যদি থাকে, সেই ক্ষেত্রে আমাদের কি হবে আসলে আমরা দেখি। যেরকম রাজীব সেড টু কামাল আই এম গোয়িং টু অ্যাব্রোড সুন, তার মানে কি এখানে সেড টুর পরে কি আছে, কামালকে বলতেছে, তাহলে সেড টু প্লাস পার্সন স্পোকেন টু, সেড টু প্লাস পার্সন স্পোকেন টু, তাহলে এটা আমাদের কি হইলো বলো তো, সেড টু প্লাস পার্সন স্পোকেন টু যদি আমরা দেই তাহলে এই ক্ষেত্রে আমরা টোল্ড ব্যবহার করতেছি। ঠিক আছে, কিভাবে করবো আসো দেখি। এই যে হি সেড টু মি আই এম সাফারিং ফ্রম ফিভার, দেখলাম, তাহলে এখানে সেড টু মি আমি এইভাবেও ইউজ করতে পারি, এইটা একটা ইউজ। ঠিক আছে, অথবা আমি এই যে সেড টুর পরে যখন মিটা আছে, সেড টুর পরে যখন পার্সন স্পোকেন টু আছে তখন আমি টোল্ড ব্যবহার করতে পারি। তখন আমি কি ব্যবহার করতে পারি, আমি টোল্ড ব্যবহার করতে পারি। এই যে আমি এখানে টোল্ড ব্যবহার করছি, আমি এখানে টোল্ড ব্যবহার করছি। তো এই টোল্ডের ব্যবহারটা নিয়ে অনেকের প্রবলেম হইতো, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, হ্যাঁ সেড টু থাকলে টোল্ড, খুব সুন্দর বলছো, বাট সেড টু শুধু থাকলেই হবে না, সেড টুর পরে যাকে বলতেছো তার নামটাই থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা। এই যে একটু আগে বললাম না অর্ডার হবে না কি হবে না কি, হরেক রকমের রিপোর্টিং ভার্ব হইতে পারে, হরেক রকমের রিপোর্টিং ভার্ব হইতে পারে। ঠিক আছে, তো এখন মনের কথা বুঝে তোমার রিপোর্টিং ভার্বগুলো হবে, যে তোমার মনের কথা বুঝে তোমার হচ্ছে রিপোর্টিং ভার্বগুলো হবে, যে তুমি কোন মেসেজটা কাকে বলতে চাচ্ছ, কোন মেসেজ কনভে করতে চাচ্ছ তার উপর ডিপেন্ড করে তোমার রিপোর্টিং ভার্বটা হবে। কিরকম হইতে পারে আসো দেখি। এই যে অ্যাড হইতে পারে, অ্যাডমিট হইতে পারে, অ্যান্সার হইতে পারে, আর্গিউ হইতে পারে, বুস্ট হইতে পারে, বুস্ট অথবা বুস্টফুল অফ। ঠিক আছে, অফ কেন অফ হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনাল ইউজ। অবজার্ভ হইতে পারে, অবজেক্ট হইতে পারে, এক্সপ্লেইন হইতে পারে, ডিনাই হইতে পারে, কমপ্লেন, মানে যাবতীয় যা আছে তুমি মনের কথা বুঝে তুমি রিপোর্টিং ভার্ব হিসেবে এগুলারে ইউজ করতে পারবা। ঠিক আছে, এগুলারে ইউজ করতে পারবা। ঠিক আছে, যেরকম আসো আমরা কিছু এক্সাম্পল দেখি। ধরো তোমার ফ্রেন্ড তোমারে বলতেছে বন্ধু তুমি তো অনেক পড়তেছ, ঠিক আছে, তুমি তো অনেক পড়তেছ, এই করতেছ ওই করতেছ। ঠিক আছে, তুমি বলো না বন্ধু আমি তো পড়তেছি না। এখন তুমি সেইড ব্যবহার না করে রিফিউজড ব্যবহার করতে পারো। এখন তোমার প্রশ্ন জাগতে পারে ভাই কেন ইউজ করব। প্রথম কথা হচ্ছে এইরকম ব্যবহার করে তোমার এমসিকিউ আসতে পারে। ঠিক আছে, ঠিক আছে, এইটা হইতে পারে একটা ফ্যাক্ট। দ্বিতীয়ত ইন্টারে উঠে যখন প্যাসেজ নারেশন করবা, তুমি যখন এরকম সুন্দর সুন্দর ভালো ভালো রিপোর্টিং ভার্বটা ইউজ করবা, ঠিক আছে, তখন তুমি কি করবা বলো তো, তখন এগুলা ইউজ করলে টিচারের নজরে আসবা এবং অন্য অন্য জিনিসগুলোতে ফুল মার্কস দিবে, প্লাস এটাতে ভালো একটা মার্কস ক্যারি করতে পারবা। তাহলে আই এম নট রিডিং সেড টিনা, টিনা বললো আমি পড়তেছি না, তাহলে টিনা রিফিউজ টু রিড এটাও বলতে পারি, অথবা আমি বলতে পারি টিনা রিফিউজ দ্যাট শি ওয়াজ রিডিং, গেল একটা। তারপরে সেইডের পরিবর্তে আমরা অ্যাডমিটও ব্যবহার করতে পারি। ঠিক আছে, অ্যাডমিটও ব্যবহার করতে পারি। আই মেড এ মিস্টেক সেড রিনা, আই মেড এ মিস্টেক সেড রিনা। এখন রিনা অ্যাডমিটেড হার মিস্টেক্স, মানে সে স্বীকার করে নিছে যে সে ভুল করছে, তাহলে এটা কি, আমি অ্যাডমিটেডটা ইউজ করছি, আমি অ্যাডমিটেডটা ইউজ করছি।
ঠিক আছে, সেইডের পরে আমার এগ্রিডও হইতে পারে, সেইডের পরিবর্তে আমার এগ্রিডও হইতে পারে। এগ্রিডটা কখন হবে? অল রাইট, আই ওয়ন্ট টক অ্যাবাউট ফুটবল, তার মানে আমি রাজি হইলাম যে না আমি তো কি করতেছি না, আমি ফুটবল নিয়ে আর কথা বলবো না, আমি তোমার সাথে রাজি হইলাম। তখন আমি কি বলবো বলো তো? তখন আমি কি বলবো বলো তো? তখন আমি বলবো হি এগ্রিড নট টু টক অ্যাবাউট ফুটবল। তাহলে এখানে আমি কি ব্যবহার করলাম? আমি ব্যবহার করলাম এগ্রিড, আমি ব্যবহার করলাম এগ্রিড। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার বলো তো? এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বলো, এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো ভাই। নটর ডেমে চান্স পাও, বুয়েট, ঢাকা ভার্সিটি, ঢাকা মেডিকেল বা ভালো একটা জায়গায় চান্স পাও, ঠিক আছে, স্বপ্ন দেখা ভালো, এখন থেকেই স্বপ্ন দেখতেছো তোমরা এসিএস এ কাজ করবা, অবশ্যই তোমরা অবশ্যই তোমাদের মধ্যে থেকে এসিএস কে লিড দিবে, তোমরাই সামনে এসিএস কে এগিয়ে নিয়ে যাবা, বাট আপাতত পড়াশোনায় মনোযোগ দাও। এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো, তারপরে হচ্ছে আমরা ইনডাইরেক্ট স্পিচে কোশ্চেন কিভাবে করব সেটা হচ্ছে দেখব। তোমরা যে ভাই কত অ্যাডভান্স ভাই রে ভাই, আর আমি ইন্টারে পড়ার সময় কোনো সময় ভাবি নাই যে এসিএস মানে ই করব বা এরকম কিছু একটা। তোমরা অনেক অ্যাডভান্স ভাই। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ওকে। এখন আমরা কোশ্চেনকে কিভাবে ইনডাইরেক্ট স্পিচে নিব, অর্থাৎ ডাইরেক্ট স্পিচে যদি আমাদের একটা কোশ্চেন থাকে তখন এটারে আমরা ইনডাইরেক্টলি কিভাবে নিব। খুব সহজ নিয়ম, ঠিক আছে, খুবই সহজ নিয়ম। আসো আমরা একটু দেখি আমাদের আগে যত ধরনের চেঞ্জ হইতে পারে সেটা ডাইরেক্টকে ইনডাইরেক্ট করার সময় আমার টেন্সের বদল কিভাবে হইছে এইটা একটা হইতে পারে। তারপরে হচ্ছে তোমার কি প্রোনাউনের বদলটা কিভাবে হইছে, টাইম, প্লেস, অ্যাডভার্বিয়াল এগুলা কিভাবে হইছে, যে চেঞ্জগুলো আছে সব চেঞ্জ হবে, সব আগের মতো থাকবে, জাস্ট কয়েকটা স্পেশাল রুলস আমাদের মাথায় রাখতে হবে যে এইটার পর এইটা, এইটার পর এইটা হবে, সেম জিনিস, ঠিক আছে। আচ্ছা, ডিরেক্ট স্পিচে ইনডাইরেক্ট মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স অথবা কোয়েশ্চেন থাকলে ইনডাইরেক্ট স্পিচে সেটাকে অ্যাসার্টিভ ফর্মে নিতে হবে, এটা অ্যাসার্টিভ ফর্মে নিতে হবে। যেরকম হি সেড হোয়ার ইজ দ্য পোস্ট অফিস, হোয়ার ইজ দ্য পোস্ট অফিস, তাইলে এইটারে আমি কিসে নিব বলো তো? এইটাকে আমি অ্যাসার্টিভ ফর্মে নিব, এটারে আমি অ্যাসার্টিভ ফর্মে নিব। আচ্ছা, হি আস্কড হোয়ার দ্য পোস্ট অফিস ওয়াজ, এখন এটা অ্যাসার্টিভ ফর্মে কেমনে নিলাম? ভার্বটা সবার লাস্টে চলে গেল, আর ভার্বটা যখন তোমার এই যে অবজেক্টের আগে আসে এটা হয়ে যাবে প্রশ্ন, ঠিক আছে। তাইলে এই জিনিসটা আমি কি হোয়ার দিলাম ঠিকই আছে, আমার কিন্তু এখানে কোনো দ্যাট ব্যবহৃত হয় নাই, নো দ্যাট, এটা একটু খেয়াল রাখবা, আমার কোনো দ্যাট ব্যবহৃত হয় নাই। তাহলে কি হোয়ার দ্য পোস্ট অফিস ওয়াজ, এটারে কি করলাম আমি অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করলাম, আমি অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করলাম, ঠিক আছে। ওকে, চলো আমরা সামনে আগে, এটা তোমরা পড়ে আসছো। দেখো হি সেড হোয়ার ডাজ শি লিভ, এখানে ডিরেক্ট স্পিচে আমাদের সে থাকলে আমরা সেখানে কয়েকটা জিনিস ইউজ করতে পারি, আমরা আস্ক ইউজ করতে পারি অথবা ইনকোয়ার ইউজ করতে পারি, আস্ক ইউজ করতে পারি অথবা ইনকোয়ার ইউজ করতে পারি। হি সেড হোয়ার ডাজ শি লিভ, এখন সে জিজ্ঞাসা করতেছে সে কোথায় বাস করে, সেম আমি অ্যাসার্টিভ ফর্মে আনলাম, আস্কড ইউজ করলাম। তারপরে এই যে ধরো হি সেড টু মি হোয়ার আর ইউ গোয়িং, এখানে সে টু প্লাস অবজেক্ট, দেখো এখানে আমাদের সে টু প্লাস অবজেক্ট থাকলে ইনডাইরেক্টে আমাদের কি বসে বলো তো, আমাদের আস্ক প্লাস অবজেক্ট বসে, আমাদের ইনডাইরেক্টে আস্ক প্লাস অবজেক্ট বসে। তাহলে হি আস্কড মি, সে আমাকে বলল হোয়ার আই ওয়াজ গোয়িং, আমি কোথায় যাচ্ছি, হোয়ার আই ওয়াজ গোয়িং, আমি কোথায় যাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, স্পেলিং পড়বা, আলাদা করে পড়বা, স্পেলিং তো আর আমি ক্লাসে পড়াই দিতে পারবো না, নিজেদের পড়তে হবে, স্পেলিং আসে, ঠিক আছে। আচ্ছা বলো টাইপ 15 ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও যে ভাইয়া টাইপ 15 ক্লিয়ার। তাহলে এখন আমরা একটু ভার্বাল কোশ্চেন দেখি, ভার্বাল কোশ্চেন অথবা আমরা এটাকে বলি ইয়েস নো কোশ্চেন।
কিছু কিছু প্রশ্ন আছে যেগুলাকে প্রশ্ন করলে ইয়েস অথবা নো দিয়ে জবাব দেওয়া যায়। যেরকম আমাকে যদি এখন বলে ভাইয়া কেমন আছেন, না শরীর কেমন আছে, আমি বলতে পারি ভালো নাই। আপনি কি ভালো আছেন, না ভালো নাই, ঠিক আছে, বা ভালো আছেন, হ্যাঁ ভালো আছি, হ্যাঁ, এতটুকু বললাম। তো এগুলারে আমরা ইয়েস নো দিয়ে যেগুলাকে হচ্ছে আমরা বলতে পারি, এগুলা হচ্ছে আমাদের ভার্বাল কোশ্চেন। এখন নিচের বাক্যগুলো আমরা আসলে দেখি। ডু ইউ নো দ্য ম্যান, তুমি কি এই মানুষটাকে চিনো, তুমি কি এই মানুষটাকে চিনো। যদি আমরা এই প্রশ্নটা করি তুমি কি এই মানুষটাকে চিনো, তাহলে এটার আমরা কি বলবো বলো তো, হ্যাঁ চিনি, ইয়েস। অথবা বলি আর ইউ এ মেম্বার অফ দিস ক্লাব, তুমি কি এই ক্লাবের একজন সদস্য, তখন ইয়েস অথবা নো দিয়ে আমরা বলতে পারি। আচ্ছা ঠিক আছে, তো এই ভার্বাল কোশ্চেনগুলোকে আমরা কিভাবে চেঞ্জ করব বা কিভাবে আমরা হচ্ছে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে নিব। এখানে একটা ঘটনা হচ্ছে, আগেরটা যেগুলা ছিল WH কোশ্চেন দিয়ে ওগুলা WH রাখছিলাম, বাট এইখানে আমরা কি করব, এখানে যদি আমাদের ইয়েস নো কোশ্চেন থাকে এর পরিবর্তে আমরা ইফ অথবা ওয়েদার দিয়ে শুরু করব। আমরা ইফ অথবা ওয়েদার দিব, ইফ অথবা ওয়েদার দিব। যেরকম আই সেড টু হার ডিড ইউ অ্যাটেন্ড দ্য ল্যাঙ্গুয়েজ ক্লাস, আমি তাকে জিজ্ঞাসা করছিলাম যে তোমার কি আর মানে ল্যাঙ্গুয়েজ ক্লাসে কি তুমি অ্যাটেন্ড করছিলা, ইয়েস আই ডিড অথবা নো আই ডিডন্ট। তো এখানেও কিন্তু আমার এইটাকে একটা ভার্বাল কোশ্চেন, তার মানে এইটা আমি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করব, বাট আমি কি করব এখানে, আমি এখানে যেটা করব আমি ইফ অথবা ওয়েদারের ব্যবহার করব। ভাই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্লাস নিব, এক কমেন্ট ভাই 20 বার করা লাগবে না, আমি দেখছি আমার মাথায় আছে ভাই, দেখাবো সমস্যা নেই। দেখো আই আস্কড হার, এই যে সেই টু থাকলে কি হয়েছে আমার আস্কড হয়ে গেছে, এখানে আমার কি হয়েছে ইফ হয়েছে, ইফ হি হ্যাড অ্যাটেন্ডেড দ্য ল্যাঙ্গুয়েজ ক্লাস, সে হচ্ছে কিভাবে ল্যাঙ্গুয়েজ ক্লাসটা করছিল কিনা। সেম ঘটনা ইফ অথবা ওয়েদার আমরা ইউজ করতেছি, ঠিক আছে। এত রুলস কেন পড়াই, যাতে নটরডেমে ক্র্যাক করতে পারো, যাতে এইচএসসির 50 থেকে 60% পড়া এখানেই হয়ে যায়। পড়তেছো যখন ঠিকভাবে পড়ো এবং তোমার ইন্টারেও যাতে কাজে লাগে, ঠিক আছে। আচ্ছা দেখো এইটার উত্তরটা কি হবে বলো তো, ইজ দ্য ক্লাস ভেরি লার্জ, হি ইনকোয়ার্ড, এইটা কি হবে বলো তো, এইটা কি হবে বলো তো, এই তো ফারহানা মুন্নি ঠিক বলছো, এইটা কি হবে বলো তো, হি ইনকোয়ার্ড, এটা কি হবে। আর অল্প কিছু রুলস আছে, এত অল্প পড়া যদি মাথার উপর দিয়ে যায় তাহলে আর কি বলবো, এগুলা তো এইটা পড়ে আসার কথা, সত্যি কথা। ইংলিশ আর কয়টা ক্লাস চাও তোমরা, না চাইলে ক্লাস নিব না, চাইলে ক্লাস নিব, বলো। হি আস্কড মি ইফ দ্য ক্লাস ওয়াজ ভেরি লার্জ, হ্যাঁ মরিয়ম ঠিক বলছো, হ্যাঁ 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 ঠিক আছে, মুসাইবা ঠিক বলছো, ঠিক আছে। ইফ অথবা ওয়েদার দ্য ক্লাস ওয়াজ ভেরি লার্জ, ইফ অথবা ওয়েদার দিয়ে আমি ইউজ করতে পারতেছি। এখন তোমাদের মনে একটা প্রশ্ন জাগে না যে ভাই ইফ কখন ব্যবহার করবো আর ওয়েদার কখন ব্যবহার করব, ঠিক আছে। ইফ কখন ব্যবহার করব আর হচ্ছে ওয়েদার কখন ব্যবহার করব। এই জামরিন তোমারে তো আমি চিনি, তুমি এইচএসসি 25 ব্যাচ না, তুমি আমার গ্যালাকটিকোস 1.0 2.0 রিটেন ব্যাচ সবগুলো স্টুডেন্ট, তুমি এখানে কেন আসলা ভাই, তুমি 26 ব্যাচের সাথে কেন ক্লাস করতেছো আমার একটু বলবা ভাই রে ভাই। আচ্ছা আরো ক্লাস লাগবে, পড়াবো, সমস্যা নেই। ইফ কখন ব্যবহার করবো, ওয়েদার কখন, ওয়েদার কখন, 25 ব্যাচের পোলাপানও ক্লাস করতেছো, হাই হাই ভালো করছো, যারা করতেছো বুদ্ধিমানের কাজ করছো। কারণ কি আমি বলি, এগুলা ইন্টারের বেসিক হিসেবে খুবই কাজে লাগবে। এই জামডিন তুমি যে আসছো লাইভে, কাজে লাগতেছে না, এগুলা ইন্টারে আসে না বলো, এগুলা তোমাদের পড়াইছি না, এগুলা কিন্তু পড়াইতেছি, ন্যারেশন এখনো শুরু করে নাই বাট পড়াবো। আচ্ছা ইফ কখন ব্যবহার করবো আর ওয়েদার কখন ব্যবহার করব, ঠিক আছে। ইফ কখন ব্যবহার করবো আর ওয়েদার কখন ব্যবহার করব। আচ্ছা আসো আমরা একটু খেয়াল করি। দেখো যেখানে কোনো চয়েসের ব্যাপার নেই, যেখানে কোনো চয়েসের ব্যাপার নেই, ধরো অ্যারেঞ্জ ম্যারেজ, যেখানে কোনো চয়েসের ব্যাপার নাই, তোমার উপরে
কাউকে চাপায় দেওয়া হবে, যেখানে তোমার কোনো চয়েসের ব্যাপার নাই সেখানে ইফ ব্যবহৃত হবে। আর যেখানে তোমার চয়েস করতে হচ্ছে পারবা, যে তোমার দুইটা ফ্রেন্ডের মধ্যে বা দুইটা কারো মধ্যে তুমি কাকে চয়েস করবা, তখন ওয়েদার ব্যবহার করবা। ঠিক আছে, ইফটা যখন কোনো চয়েসের ব্যাপার নাই তখন তুমি ইফ ব্যবহার করবা। আর ওয়েদারটা যখন হচ্ছে কি বলতো, ওয়েদারটা যখন হচ্ছে চয়েসের ব্যাপার আছে তখন হচ্ছে ইউজ করবা। হ্যাঁ, অনেক আগে গেছি, ওইটা তো জাস্ট একটা লেয়ারের ক্লাস হচ্ছে, ওইটা হচ্ছে গ্যালাকটিকোস 2.0 জাস্ট একটা লেয়ারের ক্লাস হচ্ছে। ওইর পরে আরও হবে, প্র্যাকটিস ক্লাস হবে, অ্যাডভান্স ক্লাস হবে, অনেক কিছু হবে। ঠিক আছে, সোজা কথা, যেখানে কোনো চয়েসের ব্যাপার নেই সেখানে ইফ হবে। আর হচ্ছে যেখানে হচ্ছে চয়েসের ব্যাপার আছে দুইটার মধ্যে একটা চয়েস করতে হবে। অনেকে ভাবতেছো নটর ডেমে চান্স পাইলে তোমরা চয়েস করতে পারবা তোমাদের গার্লফ্রেন্ড হলিক্রসের হবে না ভিকারুন্নেসার হবে, এরকম যখন চয়েস করার ব্যাপার হবে তখন ওয়েদার। কিন্তু এটা রিয়েলিটিটা কলেজে গিয়েই বুঝতে পারবা। ঠিক আছে, যখন কলেজে যাবা তখনই হচ্ছে এইটা রিয়েলিটিটা, ভাইয়া যে বললাম, এটা রিয়েলিটিটা বুঝতে পারবা। ভ্যালি রোডে যারা যাবা তারা হচ্ছে কুইজের কুইজের পড়া পড়তে পড়তে যাওয়া লাগবে, এই হচ্ছে অবস্থা। ঠিক আছে, আর এখন তো মেট্রো হয়ে গেছে, ফার্মগেট যাওয়া খুব ইজি। ঠিক আছে, একদম তোমাদের ফালতু একটা মোটিভেশন দিলাম। ঠিক আছে, আচ্ছা দেখো, এখানে আমি এখন ইফ ওয়েদার আমি ইচ্ছা মতো ব্যবহার করতে পারি। ঠিক আছে, ইফ ওয়েদার আমি ইচ্ছা মতো ইউজ করতে পারি, বাট আমরা স্পেসিফিক হব। ঠিক আছে, সেটা কি, আমাদের দেখো এখানে কিন্তু একটা চয়েসের ব্যাপার আছে। ঠিক আছে, আমাদের এখানে একটা চয়েসের ব্যাপার আছে, চা নাকি কফি। যখন এরকম চয়েসের ব্যাপার থাকবে তখন হচ্ছে আমাদের ওয়েদার হবে, তখন আমাদের ওয়েদার হবে। ঠিক আছে, আর এই যে দেখো, ড্রামা অর এ নোভেল, চয়েসের ব্যাপার আছে। ঠিক আছে, তখন আমার কি হবে বলো তো, আমাদের ওয়েদার হবে। চয়েসের ব্যাপার হলে আমাদের ওয়েদার হবে। প্লিজ দয়া করে কেউ ওয়েদার লেখো না। এই ক্র্যামিং সেকশন কি আমারে বলো তো, ক্র্যামিং সেকশন কি ভোকাবুলারি বোঝাচ্ছ? ঠিক আছে, ক্র্যামিং সেকশন মানে কি, ভোকাবুলারি সেকশন? বলো কি বোঝাতে চাচ্ছ, এক কমেন্ট ভাই একবার কইরো। ক্লিয়ার, ইফ আর ওয়েদার এই ব্যবহারটা ইন্টারেও দেখবো অনেকের কনফিউশনে থাকে। ঠিক আছে, সো এটা একটু খেয়াল রাখিও যাতে এইটা প্রবলেমটা না হয়। ক্লিয়ার, ইফ আর ওয়েদারেরটা ক্লিয়ার কিনা বলো, কি বলো, এই বাচ্চারা এখনো এসএসসি পাস করো না, বলো অনলি মোটিভেশন ইজ মানি। তোমরা ভাই কই থাকো না থাকো ভাই রে ভাই। আচ্ছা দেখো, সেম ঘটনা ভাই, এইটা একটু জাস্ট মনে রাখো যে ইফ আর ওয়েদার এবং ডব্লিউএস কোয়েশ্চেন কোনোটার আগেই দ্যাট বসানো যাবে না। এই দ্যাটটা আমিও ছোটোবেলায় একবার 7 না 8 থাকতে বসাইছিলাম, এটা আমার ভুল হইতো। সো এটা একটু খেয়াল রাখিও যে দ্যাট বসবে না। আর সব সেম, আগে যে নিয়মগুলো পড়াইছি সেম, আস্কড ইনকোয়ারি দিয়ে সেম নিয়ম। ঠিক আছে, আচ্ছা ইম্পারেটিভ সেন্টেন্সের কয়েকটা কেস পড়াবো, অপটেটিভ, এক্সক্লামেটরি, দেন ক্লাস শেষ। খুব ছোট্ট ক্লাস হবে। ঠিক আছে, আচ্ছা ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা কি করব বলো তো। ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য আগে যত রুলস হচ্ছে ইউজ করছিলাম, ঠিক আছে, সেগুলাও খাটবে, প্লাস এখানে কিছু স্পেশাল রুলস আমরা খাটাবো। সেগুলা কি আসো আমরা একটু দেখি। ধরো ওই যে বলছিলাম মনের কথা বুঝে আমাদের হচ্ছে রিপোর্টিং ভার্বটা ইউজ করতে হবে, মনের কথা বুঝে আমাদের রিপোর্টিং ভার্বটা ব্যবহার করতে হবে। এখন ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ, উপদেশ, নির্দেশ ইত্যাদি বোঝায়, তাই তুমি সেড লিখিও না। ঠিক আছে, তুমি লিখতে পারো অর্ডার, তুমি লিখতে পারো আস্ক, তুমি লিখতে পারো টেল, অ্যাডভাইস, রিকোয়েস্ট, সাজেস্ট। এগুলা রিপোর্টিং ভার্ব হিসেবে হচ্ছে দেখবা এবং এগুলা লিখবা, রিপোর্টিং ভার্ব হিসেবে লিখবা। যেরকম আসো আমরা একটু দেখি। এখন এখানে আবার একটা কথা আছে, এখানে ইম্পারেটিভ সেন্টেন্স যেগুলো আছে, ডিরেক্ট স্পিচ যেগুলা, এগুলা রিপোর্টিং ভার্বের পর পার্সন স্পোকেন টু, অর্থাৎ যাকে বলা হচ্ছে সে বসতেও পারে সে নাও বসতে পারে। ঠিক আছে, সে বসতেও পারে সে নাও বসতে পারে। ঠিক আছে, হি সেড টু মি, লিসেন টু মি। দেখো এখানে পার্সন স্পোকেন টু, যাকে বলা হয়েছে সে বসে নাই, আবার এখানে বসছে। ঠিক আছে, সো এটা দরকার নাই। আর এরকম যদি মানে দরকার হয় কাকে বলছে এটা হচ্ছে বুঝতেছো না বা তোমার লেখা দরকার, তখন তুমি পার্সন স্পোকেন টু ইউজ করবা, তখন তুমি পার্সন স্পোকেন টু ইউজ করবা।
যেরকম আসলে আমরা একটু কিছু এক্সাম্পল দেখি, তাইলেই হচ্ছে আমরা ক্লিয়ার হয়ে যাব। দেখো, হি সেড টু হার টিচার, ঠিক আছে, প্লিজ মার্ক মি প্রেজেন্ট, ঠিক আছে, সে আমাকে প্রেজেন্ট করে দিয়েন ম্যাম। তাইলে এটাকে আমার রিকোয়েস্ট বোঝাচ্ছে না? এই প্লিজটা দিয়ে আমার কি বোঝাচ্ছে আসলেও? এই প্লিজটা দিয়ে আমার বোঝাচ্ছে আসলেও রিকোয়েস্ট। এই প্লিজটা দিয়ে আমার বোঝাচ্ছে রিকোয়েস্ট। এই প্লিজটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে রিকোয়েস্ট। ক্লাসের পরে স্লাইড দিয়ে দিব ভাই, ঠিক আছে, স্লাইড দেখে তুমি সারাদিন নোট করিও। এখন তো আমি বলতে পারবো না যে, আমি তো অফলাইনে পড়াচ্ছি না যে ভাই এই যে লেক্সি বোর্ড মুছে ফেলবো, তোমাকে তো স্লাইড দিয়ে দিব, তুমি এখন বোঝো, ঠিক আছে। এতে ক্লাস ডিউরেশনটাও শর্ট হবে, প্লাস তোমাদের জন্য ইফেক্টিভ হবে, এবং পরে যখন একবার দেখে দেখে লিখবা পড়াটা অলরেডি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আগের স্লাইডে আসি। আচ্ছা, দেখছো, রিকোয়েস্ট দিয়ে টু মার্ক হার প্রেজেন্ট, শেষ। তারপর হচ্ছে আমাদের কেস 2, ঠিক আছে। আমাদের ডিরেক্ট স্পিচে ইম্পারেটিভ ক্লজের শুরুতে যদি প্লিজ থাকে, কাইন্ডলি থাকে, তাহলে ইনডাইরেক্ট স্পিচে ওইটা বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে আমাদের সেন্স ক্যারি করে, অর্থাৎ আমাদের সেন্স ক্যারি করে এরকম কিছু একটা বসাইতে হবে। অর্থাৎ আমার ওইটা দিয়ে ঠিকমতো আমার ভাবটা, মনের ভাবটা প্রকাশিত হচ্ছে এরকম কিছু বসাইতে হবে। যেরকম হি সেড টু মি প্লিজ পাস মি দ্য সল্ট, তার মানে এখানে আমার রিকোয়েস্টটাকে অন্যভাবে প্রকাশ করতে হবে। কিভাবে প্রকাশ করতে পারি আসলে আমরা একটু দেখি। হি রিকোয়েস্টেড, প্লিজ দিয়ে এখানে কি আমার বোঝাচ্ছে? রিকোয়েস্টেড মানে লবণের বাটিটা দাও, এটা আমার রিকোয়েস্ট দিয়েই বোঝাচ্ছে। তারপরে আই সেড টু দেম কাইন্ডলি লেন্ড মি সাম মানি, তাহলে কি এটাও কি আমার একটা রিকোয়েস্ট বোঝাচ্ছে না? তাহলে কি এখানে আমি একটা রিকোয়েস্টেড ইউজ করলাম। তো এরকম আমি এখানে সেড দিলে হবে, ভুল যে হবে তা না, বাট আমরা সবচেয়ে আপডেট যেটা, সবচেয়ে অ্যাকুরেট যেটা, সেইটা আমরা খেয়াল রাখবো, ঠিক আছে। আমরা রিকোয়েস্ট ইউজ করব। হ্যাঁ ঠিক আছে, যারা উত্তর দিতেছো ঠিক আছে তোমাদের উত্তর। তারপর আসো আমরা হচ্ছে কেস 3টা দেখি। ডিরেক্ট স্পিচে ডোন্ট দিয়ে, ওই যে একটু আগে যে একজন কোশ্চেন করলাম ভাইয়া ফরবিড দিলে হবে না, এই কেসটা এখন আমরা দেখব। ডোন্ট দিয়ে যদি শুরু হয় তাহলে আমরা নট টু ব্যবহার করতে পারবো, নট টু প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করতে পারবো। ডোন্ট দিয়ে যদি শুরু হয় তাহলে আমরা নট টু ভার্ব ওয়ান ব্যবহার করতে পারবো। কিভাবে ব্যবহার করতে পারবো আসলে আমরা একটু দেখি। হি সেড ডোন্ট শাউট অ্যাট মি, সে আমাকে বলল শাউট করিও না, ঠিক আছে, চিল্লাচিল্লি করিও না, ঠিক আছে। হি সেড ডোন্ট শাউট অ্যাট মি, তাহলে এটারে আমরা কি বলবো বলো তো? হি আস্কড নট টু শাউট অ্যাট মি। নট টু দিয়ে আমরা বাকি অংশটুকু ডোন্টে রিপ্লেস করতেছি। এটারে ফরবিড দিয়েও করা যায়, আমরা দেখাবো। ফরবিড দিলেও হবে, ঠিক আছে। কখন হবে একটু পরে দেখাচ্ছি। আই সেড টু দেম ডোন্ট রাইট এনিথিং অন দ্য ওয়াল, তাইলে এখানেও তো ডোন্ট আছে, এটারে আমরা কনভার্ট করতে পারি না নট টু দিয়ে? আমরা কিন্তু কনভার্ট করতে পারি, নট টু দিয়ে কনভার্ট করতে পারি, আমরা নট টু দিয়ে কনভার্ট করতে পারি। আই টোল্ড দেম নট টু রাইট এনিথিং অন দ্য ওয়াল, তাইলে এখানে ডোন্টটারে আমরা কিসে পরিণত করলাম ভাই? ডোন্টটারে আমরা কিসে পরিণত করলাম? ডোন্টটারে আমরা নট টুতে পরিণত করলাম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা ফরবিডটারে কেন ইউজ করলাম? আক্সড কেন? আক্সড আমি রিপোর্টিং ভার্বটা চেঞ্জ করিনি, এরকম রাখছি, নট টুর সাথে আক্সডটা রাখছি এই জন্য। আচ্ছা, রিপোর্টিং ভার্ব হিসেবে আমরা ফরবিডটাও ইউজ করতে পারি, ঠিক আছে। ফরবিডটা ইউজ করলে আমার নট টু আর হবে না। ফরবিড হয় রে ভাই, হয়, কিন্তু এই যে দেখো ফরবিড, ফরবিড হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর ফরবিডটা কি? ফরবিডটা পাস্ট ফর্ম, ঠিক আছে। আসো আমরা একটু দেখি। হি সেড টু মি ডোন্ট ওয়াক অন দ্য গ্রাস, তো এখন এইটারে আমরা কিভাবে পরিবর্তন করি আসো দেখি। এই যে সেইড আছে, আনলাম ফরবিড। হি ফরবিড মি নট, হি ফরবিড মি টু ওয়াক অন দ্য গ্রাস। একটা জিনিস খেয়াল রাখবা, ফরবিড প্লাস নট, ফরবিড প্লাস নট একসাথে হবে না, কারণ ফরবিড মানেই কোনো কিছু না করে দেওয়া, কোনো কিছু নিষেধ করে দেওয়া, এর সাথে তুমি নট যুক্ত করতে পারো না। দুইটা নট মানে দুইটা নেগেটিভ নেগেটিভে কি হয়? পজিটিভ হয়ে যায়। সো ফরবিডের সাথে কোনো সময় নটটা আমরা ইউজ করব না, তাহলে ফরবিডটাই আমরা শুধু রাখতেছি। তারপর কি আছে দেখো,
আই সেড টু দেম ডোন্ট মেক এ নয়েস। এখানে আমরা ফরবিড দিয়ে কিভাবে ইউজ করতে পারি দেখব, ঠিক আছে? এবং এখানে আমরা নট ইউজ করব না। আই ফরবিড দেম টু মেক এ নয়েস। তো এখানে কিন্তু আমি কোনো সময় বলতে পারবো না যে আই ফরবিড দেম not to make a noise। আচ্ছা খেয়াল করো, ফরবিড নিজেই নেগেটিভ, তো এখানে আমার নট দিব না, নট দিব না, নট দিব না, নট দিলেই যে এরকম ডাবল জিরো, ঠিক আছে? তাহলে এটা আমাদের কি হবে? আমাদের হবে শুধু ফরবিড, শুধু আমাদের হবে ফরবিড, ঠিক আছে? ভাই কত মোটা হয়েছি ক্লাস নিতে আসে আজকে, নিজে দেখে চিনতে পারতেছি না। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, রিকোয়েস্টেড দিলেও হবে, সুন্দর হয়েছে, অনেকভাবে করা যায়। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া তাইলে আমরা কি নট টু দিয়ে করব না ফরবিড দিয়ে করব? প্রথম কথা, তোমাকে দুইটা রুলস শেখানোর উদ্দেশ্য কি? দুইটা রুলস শেখানোর তোমাকে উদ্দেশ্য হচ্ছে ভাইয়া যেটাই এমসিকিউতে আসে তুমি যাতে পারো, আর রিটেনে তোমার যেটা ইচ্ছা, যেটা তুমি ভুল করো না সেটা দিবা। আমি তোমাকে সাজেস্ট করি নট টু দিয়ে, কারণ অনেকে ফরবিডের পড়ার মাথায় থাকে না যে নটটা ইউজ করতে হবে, মানে ইউজ করা যাবে না, অনেকে ইউজ করে ফেলো। সো তুমি যেটাতে কমফোর্টেবল সেটাই তুমি ইউজ করিও। আচ্ছা এইটা সবাই পড়ে আসছো, লেট মি লেটাস, এটা সবাই পড়ে আসছো, আমি শিওর এটা সবাই পড়ে আসছো। তো এখন লেট মি লেটাস যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে কিভাবে করব? এখন লেট মি অথবা লেট আস এগুলা দিয়ে যদি আমাদের কোনো প্রপোজাল বোঝায়, আমাদের যদি কোনো প্রপোজাল বোঝায়, ঠিক আছে, আমাদের যদি কোনো প্রপোজাল অথবা সাজেশন বোঝায়, আমাদের কোনো প্রপোজাল অথবা সাজেশন বোঝাইলে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করার নিয়মগুলো আমরা একটু দেখি। রিপোর্টিং ভার্ব হিসেবে আমরা কি বসাবো? রিপোর্টিং ভার্ব হিসেবে আমরা বসাবো হচ্ছে প্রপোজ অথবা সাজেস্ট। রিপোর্টিং ভার্ব হিসেবে আমরা বসাবো প্রপোজ অথবা সাজেস্ট, ঠিক আছে? এই যে প্রপোজাল শুনেই অনেকে হাই হয়ে গেছে, কি রে ভাই এইদিকে মনোযোগ তো। রিপোর্টিং ভার্ব হিসেবে আমরা বোঝাবো প্রপোজ অথবা সাজেস্ট। তারপরে আমরা ভার্বের পর পার্সোনাল অবজেক্ট ব্যবহার না করে দ্যাট ক্লজ ব্যবহার করব। কিভাবে করব আমরা দেখাই, ঠিক আছে? আমরা কিভাবে করব আসো আমরা দেখাই, ঠিক আছে? আর লেটের বদলে আমরা শুড ব্যবহার করব। যেরকম দেখো, দে সেড লেট আস হ্যাভ এ রেস্ট, এটা দিয়ে কি আমার একটা প্রপোজাল বোঝাচ্ছে না? এটা দিয়ে আমি কিন্তু বলতে পারি আমার একটা প্রপোজাল অথবা আমার এটা একটা সাজেশন বোঝাচ্ছে, আমার একটা প্রপোজাল অথবা আমার একটা সাজেশন বোঝাচ্ছে, আমার একটা প্রপোজাল অথবা আমার একটা সাজেশন বোঝাচ্ছে। যেহেতু আমার একটা প্রপোজাল অথবা সাজেশন বোঝাচ্ছে, সেহেতু আমি এভাবে চেঞ্জটা করব। তাহলে রিপোর্টিং ভার্ব হিসেবে আমি কি বসাবো? আমি প্রপোজ অথবা সাজেস্ট বসাবো। তাহলে দে প্রপোজড, সেইডের পরিবর্তে কি আসলো ভাইয়া? সেইডের পরিবর্তে আসলে হচ্ছে প্রপোজড, ঠিক আছে? দ্যাট দে শুড হ্যাভ আ রেস্ট, ঠিক আছে? এখানে লেটের পরিবর্তে কি ব্যবহার করতেছি? লেটের পরিবর্তে শুড ব্যবহার করতেছি, লেটের পরিবর্তে শুড ব্যবহার করতেছি, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে এইটার উত্তর দিবা, হি সেড লেট আস ওয়েট ফর হার, তার জন্য ওয়েট করি। এইটার উত্তরটা কি হবে আমাকে একটু জানাও তো, যে এইটার উত্তরটা কি হবে? হ্যাঁ সুহেনা আক্তার, আগেরটা ঠিক আছে, এইটা জানাও, এইটা কি হবে? হ্যাঁ দে শুড হ্যাভ, আদরিনী রানী বলছো, পুরাটা বলতে হবে আদরিনী রানী। হ্যাঁ অনিরুদ্ধ সূচি, অনিরুদ্ধ সাচি, সাচি না সূচি যাই হোক আমি বুঝতেছি না স্পেলিং। তো এটা ঠিক বলছো তুমি, তুমি যেটা বলছো ঠিক ঠিক বলছো। তারপর হচ্ছে সাদমান, সাদমানও ঠিক বলছো। হাফিজুর ঠিক বলছো। তাইলে কি হি সাজেস্টেড দ্যাট, সে আমাদের সাজেস্ট করলো উই অথবা দে শুড ওয়েট ফর হার। এখানে হি বলছে মানে তাদের ওয়েট করা দরকার অথবা আমরা ওয়েট করতে পারি, দুইটাই হয়। এই জন্য আমি দুইটাই ইউজ করতে পারি, আমার যেটা ইচ্ছা আমি সেইটাই ইউজ করতে পারি, আমার যেটা ইচ্ছা আমি সেইটাই ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কোনো সমস্যা নেই এখানে।
এই জন্যই বলছি যে প্রোনাউনের ব্যবহারগুলো নিজেদের বুঝতে হবে, নিজেরা ঠিক মতো বুঝে তারপরে আমি হচ্ছে করব, ঠিক আছে। আচ্ছা, লেটের পরের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যুক্ত ইম্পারেটিভ, এটা অনেকে করছে অনেকে করণে, বাট সেম রুলস। দেখো, দ্য টিচার সেড লেট দেম এন্টার দ্য ক্লাস, টিচার তাদের কি করছে, এন্টার দ্য ক্লাস, ঠিক আছে। তার মানে টিচার তাদের অর্ডার করছে, অর্ডার দ্যাট দে শুড এন্টার দ্য ক্লাস, সেম কথা, আমাদের সেম কথা সেমভাবে বসছে, ঠিক আছে। আচ্ছা, দ্য জেনারেল সেট লেট দ্য সোলজার্স মার্চ ফরওয়ার্ড, মার্চ ফরওয়ার্ড, তাদের সামনে হচ্ছে যাইতে বলছে। এখন এটা কি করছে বলো তো, তাদের একটা কমান্ড দিছে না, তাহলে কি এখানে আমি ইউজ করলাম কমান্ডেড, দ্য সোলজার্স শুড মার্চ ফরওয়ার্ড, এটার উচ্চারণ হবে সোলজার্স, সোলজার্স, সোল্ডার্স না, সোলজার্স, সোলজার্স, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো, আর বেশি নাই, আর মনে হয় 2টা টাইপ আছে, আর 5-7 মিনিট লাগবে, বলো এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো। মার্চ ফরওয়ার্ড মানে সামনে এগিয়ে যাওয়া, এখন মার্চ মানে এখানে সামনে এগিয়ে যাওয়া বোঝাইছে। ক্লিয়ার ভাইয়া জি, একজন কি প্রশ্ন করছো? আচ্ছা, আমরা শুদ্ধ উচ্চারণ কিভাবে শিখবো? শুদ্ধ উচ্চারণ শেখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে ফনিটিক্স শেখা, ফনিটিক্স দেখা, ইংলিশ মুভি দেখা, শুদ্ধ উচ্চারণ শেখা। আমার ইচ্ছা আছে সামনে ফনিটিক্স নিয়ে কাজ করব। আসলে ভাই ইচ্ছা অনেক কিছু নিয়ে আছে, ইংলিশ নিয়ে যদি কাজ করা যায় অনেক কিছু নিয়ে কাজ করা যায়, আইএলটিএস নিয়ে কাজ করা যায়, এসএসসি লেভেল নিয়ে কাজ করা যায়, স্পোকেন ইংলিশ নিয়ে কাজ করা যায়, জব ইংলিশ নিয়ে কাজ করা যায়, কিন্তু আমি মানুষ কয়জন ভাই? মানুষ একজন, ঠিক আছে। সো এত দিকে আসলে মনোযোগ দিতে পারি না, সো এজন্য হচ্ছে ইউজ করি না, ঠিক আছে। দেখো ফনিটিক্স কি ভাইয়া, ফনিটিক্স বানানটা ভুল লেখছো, ফনিটিক্স মানে হচ্ছে ধ্বনি বিজ্ঞান, ফনিটিক্স মানে হচ্ছে ধ্বনি বিজ্ঞান, ধ্বনি বিজ্ঞান, বুঝছো। যেরকম আমরা এর উচ্চারণটা কিন্তু অনেক রকম হয়, এ, এ, উ, অনেক রকমের উচ্চারণ হয়, আবার অনেক জায়গায় হয় না। তো আমাদের ইংলিশে লেটার আছে কয়টা? 26টা। এদেরকে আমরা 44 ভাবে উচ্চারণ করতে পারি, এবং সেটাকে আমাদের বলা হয় ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট বা আইপিএ। তো আইপিএ সিম্বলগুলো শিখলে এবং সেটা সঠিক প্রয়োগ করতে পারলে, প্লাস তোমার স্ট্রেস আছে, ইন্টোনেশন আছে, এরকম আরও অনেক কিছু আছে, এরকম আরও অনেক কিছু আছে, প্লাস তুমি যত শুনবা তত তোমার ডেভেলপ করবে। সো এগুলা করলে তুমি হচ্ছে ঠিক মতো করতে পারবা, ঠিক আছে। হ্যাঁ, ইংলিশ মুভি দেখা খুব ভালো একটা উপায়, যেটা টাইম পাই না, বাট আমি জীবনে 2-3টা ইংলিশ মুভি দেখছি কিনা আমার খুব সন্দেহ। টাইটানিক দেখছি, আর যে কি দেখছি আমার মাথায়ও নেই, ঠিক আছে। ভাইয়া আইপিএ মেমোরাইজ করছি। আচ্ছা, আইপিএ কই মেমোরাইজ করছো? আইপিএ আইপিও মেমোরাইজ করছো? আইপিএ তো আমারই মেমোরাইজ করা না সবগুলা। 44টা কেমনে উচ্চারণ করলা বলো তো ভাই? কাদেরকে পড়াই? এত অ্যাডভান্স হইলে আমরা ভাই রে ভাই, সেই অ্যাডভান্স তোমরা। ফনেটিক্সটা শিখতে পারো, ফনেটিক্সটা কাজে দেয়, বাট ফনেটিক্স পড়ানোর মতো আমি লোক দেখি না আসলে বাংলাদেশে, খুব কম। ফনেটিক্স, ফনোলজি এগুলা নিয়ে ডিল করবে স্কিলড লোক খুব কম, ঠিক আছে। আচ্ছা দেখো, অপটেটিভ সেন্টেন্স কি? অপটেটিভ সেন্টেন্স আসলে আমাদের কোনো কিছু ইচ্ছা বা কোনো উইশ এগুলাকে বোঝায়, ঠিক আছে। সো এই জিনিসগুলা আমাদের বোঝায়। তো এইটাকে আমরা কিভাবে করবো আসলে আমরা একটু দেখি। কারো ইচ্ছা বা কামনার ধরন অনুসারে, আবার সেম কথা, আমাদের রিপোর্টিং ভার্বটা কীরকম হইতে পারে, আমাদের উইশ হইতে পারে, প্রে হইতে পারে, ব্লেস হইতে পারে, এরকম আমাদের যেগুলা বলা হচ্ছে সেইটা অনুসারে আমাদের রিপোর্টিং ভার্ব ব্যবহার করা হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের অনেক সময় দ্যাট আমরা ব্যবহার করতে পারি, এবং উইশ এবং ডিজায়ারকে আমরা স্টেটমেন্ট হিসাবে তুলনা করি। সেম কথা, আমরা একটা স্টেটমেন্ট লিখে দিচ্ছি, ঠিক আছে। যেরকম হ্যাপি বার্থডে টু ইউ, কালাম সেড টু রুম্পা, রুম্পাকে বললো হ্যাপি বার্থডে, তার মানে সে তাকে উইশ করছে, বার্থডেতে উইশ করছে। একটা মজার ব্যাপার হচ্ছে, আমি কারো নাম দিব না, বার্থডেতে সবার আগে কিছু প্রতিষ্ঠান তোমাদেরকে উইশ করে, আমাদেরকে উইশ করে, ঠিক আছে, সবার আগে, মানে তারা সবচেয়ে ফার্স্ট উইশ করাতে। তুমি যদি কোনোভাবে তাদের কোনো ফ্রি এক্সাম দাও বা যাই করো না কেন, তোমারে তারা উইশ করবেই,
ঠিক আছে, এই একটা লাভ আছে। আচ্ছা, তো এখানে উইশ করা বোঝাইছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন উইশটারে আমি কিভাবে বোঝাবো, দেখো সেম ঘটনা। এই যে আমি এখানে উইশড ইউজ করলাম, রিপোর্টিং ভার্ব হিসেবে কি ব্যবহার করলাম, আমি উইশ ব্যবহার করলাম, ঠিক আছে। কামাল উইশড রুম্পা আ হ্যাপি বার্থডে, ঠিক আছে, এটা ভালো, জানানোটা ভালো, ঠিক আছে। এটা একটা এটা একটা হচ্ছে, এটার কি বলে, একটা টিচার স্টুডেন্ট রিলেশনশিপ বা প্রতিষ্ঠানের সাথে স্টুডেন্ট রিলেশনশিপটা থাকে, ঠিক আছে। কারণ আমরা নাম নিব না, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা চলো, লাস্ট আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্সে দুইটা রুলস পড়াবো, তাইলেই শেষ, ঠিক আছে। আচ্ছা, আমাকে তো কেউ কোনোদিন উইশ করলো না, আরে হও বড় হও, ফ্রেন্ড হোক, উইশ করবে তোমাকে। আচ্ছা দেখো, আমাদের ডাব্লিউ এক্সক্লামেটরি সেন্টেন্স ডাব্লিউএস কোশ্চেন যুক্ত যদি হয়, তখন আমরা এটাকে কিভাবে চেঞ্জ করব, এটা আমরা কিছু স্পেশাল রুলস আমরা দেখে নিই। আসো, তো এখন আমাদের প্রথম কথা হচ্ছে ভাইয়া, আমাদের প্রথম কথা ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব হিসেবে আমরা এক্সক্লেম ব্যবহার করতে পারি। ইনডাইরেক্ট স্পিচে আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে এক্সক্লেম ব্যবহার করতে পারি। তারপরে আমি ইমোশনের নামটা দিতে পারি, এক্সক্লেম উইথ সরো, জয়, অ্যাঙ্গার, সারপ্রাইজ, অর্থাৎ তোমাকে যেটা বোঝানো হয়েছে বা তোমাকে যেটা বলা হচ্ছে সেইটা অনুসারে তুমি বসাইতে পারো। যদি তোমাকে দেখে মনে হয় যে কেউ রাগ করছে, তাহলে রাগেরটা বসাবা। যদি দেখে মনে হয় কেউ খুশি হয়েছে, সেটা বসাবা। যদি দেখে মনে হয় কেউ দুঃখ পাইছে, সেটা বসাবা, ঠিক আছে। আচ্ছা, হি এক্সক্লেমড উইথ জয়, এই যে হি এক্সক্লেমড উইথ সরো, এগুলো আমরা বসাবো, ঠিক আছে। তারপর আমরা দ্যাট ব্যবহার করব, আমরা দ্যাট ব্যবহার করব। তারপরে আমরা এক্সক্লামেটরি এক্সপ্রেশনটাকে আমরা কি করব বলো তো, ঠিক আছে, স্টেটমেন্ট হিসেবে আমরা ব্যবহার করব, আমরা স্টেটমেন্ট হিসেবে ব্যবহার করব, মানে আগে যেরকম স্টেটমেন্ট হিসেবে করতাম এখনো তাই করব। আর আরেকটা জিনিস আমরা একটু মাথায় রাখবো, আমাদের জন্য ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ভাইয়া এক্সক্লামেশনের সাথে কোনো ইন্টারজেকশন, অ্যালাস, হুডরে, এগুলা থাকলে ইনডাইরেক্ট স্পিচে আমরা সেটা বর্জন করব। ইনডাইরেক্ট স্পিচে আমরা সেটা বর্জন করব। কিভাবে করব আসো আমরা দেখি। হ্যাঁ, আচ্ছা, এক্সাম্পল দেখি। হি সেড হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, ধরো হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, এইটারে আমরা কি করব বলো তো, এইটারে আমরা কি করব, এইটার আমাদের কি হবে, এইটা কিন্তু হবে এই যে হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, আমরা এক্সক্লেমড উইথ, এতটুকু তো আমরা ব্যবহার করতেছি, এক্সক্লেমড উইথ আমরা ব্যবহার করতেছি। আমাদের ফর্মুলাটা কি ছিল, আমাদের ফর্মুলাটা কিন্তু ছিল এক্সক্লেমড উইথ, এক্সক্লেমড উইথ, তারপরে হচ্ছে আমাদের ইমোশন, এক্সক্লেমড উইথ প্লাস হচ্ছে আমাদের ইমোশন, এই যে ভাইয়া। তাইলে কি, আমি খুব খুশি হইলাম পাখিটারে দেখে, বা আমি খুব প্রশংসা করলাম, তারপরে হচ্ছে নর্মাল, দ্যাট দ্য বার্ড ওয়াজ ভেরি বিউটিফুল, দ্যাট দ্য বার্ড ওয়াজ ভেরি বিউটিফুল, ঠিক আছে। আচ্ছা চলো আমরা সামনে আগাই। হ্যামলেট সেড হোয়াট এ পিচ অফ ওয়ার্ক ইজ ম্যান, ঠিক আছে। এইটা কি হবে আমাদের, এইটার উত্তরটা দাও তো, এইটার উত্তরটা একটু দাও তো, কি হবে। অ্যানিমে নিয়ে কথা বলতে হবে না, এইটা নিয়ে কথা বল। অ্যানিমে দেখার জীবনে বহুত টাইম আছে। আমি যে ভাই কোনোদিন একটা অ্যানিমে দেখি নাই, আমি আমি কি মানুষ না তাইলে, এগুলা মানে দেখতে পারো, বাট ক্লাসের মধ্যে এসে কে কোন অ্যানিমে দেখছো কি দেখছো এগুলা তো আসলে ভাই আলোচনা করার বিষয় না। আচ্ছা দেখো, হ্যামলেট সেড হোয়াট এ পিচ অফ ওয়ার্ক ইজ ম্যান, তাইলে এইটারে আমরা একটু বাড়াইছি আর কি। হ্যামলেট এক্সক্লেমড উইথ এ সেন্স অফ ওয়ান্ডার, জাস্ট আমরা ইমোশনের নামটা দিছি, আমরা এখানে ইমোশনের নামটা দিছি, আমরা এখানে ইমোশনের নামটা দিছি, আমরা এখানে ইমোশনের নামটা দিছি, দ্যাট দ্য ম্যান ওয়াজ এ ওয়ান্ডারফুল পিস অফ ওয়ার্ক, জাস্ট একটু বোঝানোর জন্য একটু ভালোভাবে দিছি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আরেক ধরনের আমাদের আছে টাইপ টু, ডাব্লিউএইচ কোশ্চেন বিহীন যদি আমাদের থাকে তখন আমরা কিভাবে ইউজ করব। তো হি সেড অ্যালাস আই অ্যাম আনডান, হি সেড অ্যালাস আই অ্যাম আনডান, তো এইটারে আমরা কিভাবে করব, সেম নিয়ম,
এইটার ক্ষেত্রে আমাদের সেম নিয়ম যে হি এক্সক্লেমড উইথ সরো, হি এক্সক্লেমড উইথ সরো। এই যে এখানে আমাদের এক্সক্লেমড উইথ আমরা ইমোশনের নামটা দিলাম, দ্যাট দিলাম, তারপরে বাকিটা দিলাম। হি এক্সক্লেমড উইথ সরো দ্যাট হি ওয়াজ আনডান, হি ওয়াজ আনডান। ঠিক আছে? হ্যাঁ, ঠিক বলছো কৃষ্ণগোপাল বর্মন। তারপরে হচ্ছে দে সেড হুররে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। এই যে টাইপরাইটার এখানে কি দিচ্ছে, এটা হবে না। তো এখানে ভাই আমার কি হবে বলো তো? এই জিনিসটা আমার কি হবে? সেম জিনিস, সেম জিনিস। হি এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ ইমোশনের নামটা দিচ্ছি, দ্যাট দিচ্ছি, তারপর কি উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, এটারে দে হ্যাড ওয়ান দ্য ম্যাচ করে দিচ্ছি নর্মালি। ঠিক আছে? তারপর একটা দেখি, তোমরা আমাকে বলো। দ্য টিচার সেড টু মি ব্রাভো, ইউ হ্যাভ done very well in the exam. The teacher said to me, bravo, you have done very well in the exam. এটা কি হবে? যেটা বলতেছো ঠিক আছে, ফেসবুকে একটু লেটে কমেন্ট আসে এই আর কি। তালি দিছে, একটা নতুন একটা মানে ইমোশনের নাম শিখাইলাম, অ্যাপ্লোস মানে হাততালি দিছে, ডিজে ব্রাভো। হ্যাঁ, আই হ্যাড ভেরি ডান ওয়েল ইন দ্য এক্সাম। তাহলে এই হচ্ছে আমাদের ন্যারেশনের ফুল লেকচার। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই। ন্যারেশন কিন্তু কলেজে অ্যাডমিশন বলো কিংবা পরবর্তী বেসিকের জন্য বলো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এইভাবে ইংলিশ ফুল প্রিপারেশন নিতে চাইলে তোমরা কিন্তু আমাদের গ্যালাক্টিকোস 1.0 এবং 2.0 এই দুইটা কোর্সে অ্যাড হয়ে যেতে পারো। তো আজকে আর না, দেখা হবে নেক্সট সেশনে। থ্যাংক ইউ।